হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো দ্রুত। সবাই শুনতে পাচ্ছ? ওকে, ভেরি গুড। ফেসবুকে দেখেন তো সবাই কী অবস্থা। ক্লাসের মধ্যে ঢুকে বলছে ক্লাস কি হবে না, বোকা। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে দুই ধরনের পরিপাকে। দেখো, তোমরা যারা শর্করা পরিপাক শেষ করেছো, এখন আমরা দেখবো হচ্ছে লিপিড পরিপাক। আমরা চেষ্টা করবো আজকেই পরিপাকটা শেষ করে ফেলতে। ওকে, কি করব, আমরা আজকেই পরিপাকটা শেষ করে ফেলবো। সো লিপিড পরিপাক যদি পড়তে চাও, খুব দ্রুত নিজের বইটা আগে খোলো। কারা কারা বই খুলে ফেলছো দ্রুত আসো এই চার্টের মধ্যে। সবাই সবাই চলে আসো। ভেরি গুড। এখন এক কাজ করো, নিজেরা তো আর মিশাইতে পারবা না, শুধু দেখো যে আমি কেমনে মিশাইতেছি। যেহেতু লিপিড পরিপাক পড়বো, তাহলে আমরা এগুলো ডিলিট করে দিই। আমরা শুধু দেখবো যে চার্টে আসলে আছে কতটুকু, দেন আমরা ওইটুকু পড়বো। বাতাসটা কমান ছুঁয়ে ফ্যানটা। ওকে, এতটুকু শেষ। এইটা এইটা মেশাবো এখন আমরা, প্রোটিন এবং শর্করা পরিপাকটা। অ্যান্ড দেন আমরা যেটা করব, নিচ থেকে আমরা আরো মেশাবো। ওকে, সো আমরা শুরু করছি লিপিড পরিপাক। তো লিপিড এবং প্রোটিনের ক্ষেত্রে, পরিপাকের ক্ষেত্রে একটা ট্রিক তো মনে রাখতে হয়। তোমাদের কি মনে আছে ওইটা? একটা চার্ট লেখো তো সবাই সবাই। সেটা হলো মুখ গহ্বর, তারপর হচ্ছে পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র। তোমরা তো সবাই এটা জানো। ওকে, তো একটা জিনিস মনে রাখবা, মুখ গহ্বরে শর্করা পরিপাক হয়, শর্করা। পাকস্থলীতে হয় না শর্করা পরিপাক, এখানে অন্ত্রে হয়। ওকে, সো শর্করা পরিপাক এখানে হচ্ছে না, একটা শেষ। এবার দেখো, লিপিড পরিপাক এখানে হয়, এখানে লিপিডের পরিপাক হয়, এখানে হয় না। সেম ভাবে প্রোটিনের পরিপাকও লিপিডের মতোই, এখানে প্রোটিন পরিপাক হয়, এখানেও প্রোটিন পরিপাক হয়, এখানে হয় না। সো তোমরা আমাকে বলো তো, আমরা এটা পড়ছি কিনা। বলো তো, পাকস্থলীতে কেন পরিপাক হয় না শর্করার? সবাই বলো, পাকস্থলীতে কেন শর্করা পরিপাক হয় না? এনজাইম নাই, ইয়েস। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, পাকস্থলীতে কি একেবারেই পরিপাক হয় না? পাকস্থলীতে কি একেবারেই পরিপাক হয় না? হয়। কোন ধরনের পরিপাক হয়? কোন ধরনের পরিপাক হয়? যান্ত্রিক পরিপাক হয়। ওকে, তাহলে এবার আমরা বলো, আমরা এবার জিজ্ঞেস করলাম তোমাকে যে পাকস্থলীতে, পাকস্থলীর এনজাইম নয়, খেয়াল করো, পাকস্থলীতে পরিপাক হচ্ছে শর্করার, কিন্তু পাকস্থলীর এনজাইম নয়, নাম কি বলো তো?
পাকস্থলীর নিজের এনজাইম নয়, বাট সে পাকস্থলীতে গিয়ে পরিপাক করছে। নাম কি? দ্রুত সবাই। হ্যাঁ, সাবাস সাবাস। এই টায়ালিন বানান কিন্তু পি দিয়ে শুরু হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় বলছিলাম না গল্পটা, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নে সে জানে, খুব দক্ষ ছেলে, প্রশ্ন আসছে যে কোনটি লালারসে থাকে, সে কোনো এনজাইমের নামে খুঁজে পাইতেছে না, কারণ ইংরেজি দিয়ে আসছে পিটাইলিন 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 নামক তো কোনো এনজাইমের নাম পড়ে আসি নাই, সো সে দাগাইতে পারে নাই। খেয়াল করে দেখো, পরীক্ষার হলে অনেক আকাম কুকাম হয় শুধুমাত্র বানান ভুল জানার জন্য। সো এখন যদি আমরা পড়ি, কোনটা পড়বো? এই যে এটা পড়বো, লিপিড পরিপাক, রাইট? কারণ লিপিড পরিপাকটা আকারে ছোট। সবার আগে আমরা পড়বো লিপিড পরিপাক। তো লিপিড পরিপাকের ক্ষেত্রে আমরা এনজাইমগুলো ট্রিক দিয়েই মনে রাখবো, কোনোভাবে ভুল করা যাবে না, কারণ পরীক্ষায় আসে। কীভাবে মনে রাখবো? লেখো, যেহেতু মুখ বিবরে হচ্ছে না পরিপাক, জিরো, পাকস্থলীতে আমরা লিখব পালা, মানে পালিয়ে যা। অগ্নাশয় রসে আমরা লিখব ফোকলা, এবং লাস্টে যেটা আছে আন্তরিক রসে আলেম। লেখো, আলেম মানে গিয়ে নিলোক আর কি। তারপর আমরা বলতেছি তোমার যদি দাঁত না থাকে তাহলে তুমি পালিয়ে যাও, পালা ফোকলা আলেম, পালা ফোকলা আলেম। ওকে, আচ্ছা। সো এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশনে। আমরা কি পড়তেছি মুহিম? আমরা কি পড়তেছি? লিপিড পরিপাক, রাইট? লিপিড পরিপাক। তাহলে আমরা আগে আমাদের টেমপ্লেটটা ক্রিয়েট করে নেই। আমরা যদি কখনো লিখিও পরীক্ষার হলে, টেমপ্লেটটা আমরা কিভাবে লিখবো? সব সময় এভাবে লিখবো। 1 নাম্বার লিখবো মুখ গহ্বর, এইভাবে আমরা লিখবো। 2 নাম্বার আমরা লিখবো হচ্ছে পাকস্থলী। 3 নাম্বার আমরা লিখবো হচ্ছে অন্ত্র, তাই না? এবার আমরা লিখবো মুখ গহ্বরের কি রস? লালা রস, তাই না? পাকস্থলীতে কি রস? গ্যাস্ট্রিক জুস বা পাক রস, তাই না? আর অন্ত্রে কোন ধরনের রস আছে? একটা হলো অগ্নাশয়িক এবং আন্তরিক রস, তাই না? অন্ত্রে কি কি ধরনের এনজাইম আছে? তোমরা আমাকে বলো তো, আমরা আসলে কোথাকার পরিপাকটা দেখতেছিলাম এতক্ষণ ধরে? আমরা অ্যাকচুয়ালি দেখতেছি লিপিড পরিপাক। লিপিড পরিপাকে যেহেতু এখানে কোনো কিছু নাই, তাহলে আমরা এই জায়গার পরিপাকটা দেখব, এখানকার পরিপাক এবং এই যে এখানকার পরিপাক, তাই না? তো এই দুই জায়গায় কোন কোন এনজাইম কাজ করছে দেখো। এখানে যে কাজ করবে পাক রস কাজ করবে, আর এখানে তো 2টা রস কাজ করে। একটা হলো এর নিজের রস, দ্যাট ইজ কল্ড আন্তরিক রস। আরেকটা রস এখান থেকে আসে, এই যে এখান থেকে, দ্যাট ইজ কল্ড অগ্নাশয়িক রস, তাই না? অগ্নাশয়িক রস। তাহলে আমরা তখন যে পড়তেছিলাম এখানে 0, তাই না? আচ্ছা, তাহলে তোমরা এখন একটু দ্রুত আমাকে একটা জিনিস বলো, যে আমরা যদি প্রথমে লালা রস লিখি, তারপর পাক রস লিখি, তারপর আমরা অগ্নাশয়িক রস লিখবো নাকি আন্তরিক রস লিখবো? সবাই বলো, তারপরের রসটার নাম কি হবে? কি রস? ইয়েস, অগ্নাশয়িক রস। ওই যে বলছিলাম না, নিজের বাড়িতে আগে আমরা অগ্নাশয়কে পাত্তা দিব, আত্মীয়কে জায়গা দিব, তারপর অন্ত্রে আন্তরিক রস দ্বিতীয়। তাহলে আমরা লিখি এখানে কি লিখবো? আমরা অগ্নাশয়িক রস। তাহলে অন্ত্রে অগ্নাশয় রস এসে এখানে পরিপাক করবে, আন্তরিক রস নিজে ক্ষরণ হয়ে পরিপাক করবে। সো হিয়ার ইজ আন্তরিক রস। ঠিক আছে? সো এখন যেটা আমরা করবো সেটা হলো এনজাইমের নামগুলো বাইর করবো। বলো তো, এখানে কি লিখবো আমরা? এনজাইম নাই, এনজাইম নাই। যেহেতু এনজাইম নাই, তাহলে আমরা লিখবো রাসায়নিক পরিপাক হয় না। মুখ গহ্বরে কি হয় না? লিপিডের কোনো রাসায়নিক পরিপাক
হয় না। তাহলে এবার আমরা নিচে চলে আসি। পাকরস মনে আছে? পাকরসে আমরা কি করছিলাম? পালা, তাই না? তাহলে আমরা পালা থেকে কি হয় এটা লিখি, পাকস্থলীয় লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজ। পাকস্থলীয় লাইপেজ, লাইপেজ, তাহলে এনজাইমের নাম আমরা পেলাম। এরপর আমরা অগ্নাশয়িক রসে মনে আছে ফোকলা, তাহলে প্রথমে আমরা লিখি ফো ক লা, তাহলে ফোতে হচ্ছে ফসফোলাইপেজ, লেখো লেখো লেখো, ফসফোলাইপেজ। কতে হচ্ছে কোলেস্টেরল স্টারেজ, কোলেস্টেরল স্টারেজ। লাতে হচ্ছে লাইপেজ, অনলি লাইপেজ, ঠিক আছে। ফোকলা, ফতে হচ্ছে ফসফোলাইপেজ, কতে হচ্ছে কোলেস্টেরল স্টারেজ। তোমরা জানো কোলেস্টেরল একটি স্নেহ পদার্থ, এই জন্য কোলেস্টেরল স্টারেজ থাকবে এখানে। আচ্ছা, পালা, ফোকলা, আলেম। আতে হচ্ছে আবার লেখো, এটা অন্ত্রে থাকে এই জন্য আন্তরিক কথাটা চলে আসছে, লাইপেজ, আন্তরিক লাইপেজ। লে, লে থেকে হচ্ছে লেসিথিনেজ, লেসিথিনেজ। এম মতে হচ্ছে মনোগ্লিসারিডেজ, মনোগ্লিসারিডেজ। নাম নিয়ে চিন্তা করো না, নাম কেমনে মনে রাখতে হয় এটার আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে বলো তো তোমরা কি সমস্ত এনজাইমের নাম কি পেয়েছো? এই যে দেখো দুটো নাম দেখো, সামনে পাকস্থলীয়, আবার এখানে আন্তরিক। ওকে, আবার চাইলে আমরা এই যে এটার উপরে লিখতে পারি কিন্তু অগ্নাশয়িক লাইপেজ। তাহলে বলো তো তিনটাই কি একই জিনিস না? তাহলে সামনে কেন এই শব্দটা দিয়েছে? পাকস্থলীয় দিয়ে বুঝেছে যে এই লাইপেজটা পাকস্থলীতে ক্ষরণ হয়, অগ্নাশয়িক দ্বারা বুঝিয়েছে যে এই লাইপেজটা অগ্নাশয় থেকে ক্ষরণ হয়, আর আন্তরিক শব্দটা দিয়ে বুঝিয়েছে যে এই লাইপেজটা অন্ত্র থেকে আসে, তাই না? মাঝে মাঝে বলে না হুজুর, শেষে হুজুরের নামে শেষে থাকে হচ্ছে রংপুরি কিংবা ফরিদপুরি, রাজশাহী, থাকে না এরকম? মদিনা থেকে আসলে মাদানি, মক্কা থেকে আসলে মাক্কি, লাইক দ্যাট। বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? যদি বলো বুঝছি তাহলে কোনো প্রবলেম নাই, পড়া শেষ, ওই ক্লাসটা সব অফ করো, চলে যাবো। এরা সব আগে আগে বোঝে। নতুন বই কি অ্যালকালাইন ফসফেটেস দেওয়া আছে আন্তরিক গ্রন্থিতে? আচ্ছা ওটা থাকুক, হ্যাঁ অ্যালকালাইন ফসফেটেস থাকুক, ওইটা নিয়ে আমি কথা বলবো না, চিন্তা করো না। তো এখন আমরা এই জিনিসগুলা কার উপর কাজ করে এটা শেখার জন্য আমাদের আবার কনসেপ্টে যাইতে হবে, কনসেপ্টে যাইতে হবে। তাহলে উপরে লিখে রাখো কনসেপ্ট। উইদাউট কনসেপ্ট এই চ্যাপ্টার তোমার কাছে মনে হবে পুলসিরাত, পার হইতে পারবা না। কনসেপ্ট, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি, হোয়াট ইজ লিপিড? লিপিড মানে কি জিনিস দেখো, কার্বন কার্বন কার্বন, ঠিক আছে। সো ওএইচ, 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 ওএইচ। তোমরা জানো যে এগুলাতে হাইড্রোজেন দিয়ে আমরা ফিল আপ করে দিতে পারি। তোমরা আমাকে বলো তো এটার নাম কি? এই ছবিটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? বলো তো নাম কি এটার? কিছু না পারলে মূলকগুলো কাউন্ট করে নাম বলতে হয়। 3টা হাইড্রোক্সিল মূলক আছে, 3টা হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে আমরা বলবো ট্রাই হাইড্রিক অ্যালকোহল। যদি কিছু না বলতে পারি কি বলবো আমরা? ট্রাই হাইড্রিক অ্যালকোহল। খুব সহজ। দেখেন ওরা 10 জনে 10টা আলাদা আলাদা নাম বলছে, কেউ একসাথে একটা নাম বলতে পারে নাই। সো আরো সহজ ভাষায় দিস ইজ কল্ড গ্লিসারল। কি নাম? গ্লিসারল। এই যে দেখো অল আছে, অল মানে অ্যালকোহল, ইটস এ অ্যালকোহল। তো যেটা হয়
যে অ্যালকোহলের সাথে কার্বক্সিল মূলক যুক্ত একটি লম্বা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। বুঝতে পারছো? এই অ্যালকোহলের সাথেও একটা অ্যাসিড যুক্ত, লম্বা একটা অ্যাসিড যুক্ত হবে, এইটার সাথেও একটা যুক্ত হবে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই দুইটা যদি বন্ধন ক্রিয়েট করতে চায়, এখান থেকে কি কোনো পানি বাইর হয়ে যাবে না? বাইর হবে কিনা বলো তো, বলো যে হবে। সুবি ভাই, কোনো কারণে আমাকে একবার ব্লার লাগে, সামনে গেলে পিছনে থাকতে হয়, এটা পরে ব্রেকের সময়। আচ্ছা, তাহলে বলো তো এখানে তিনটা বন্ধন ক্রিয়েট হবে না? কয় অণু পানি বাইর হয়ে যাবে এখান থেকে? এখান থেকে অ্যাকচুয়ালি ফেসবুকে আটকে আছে, আমি দাঁড়ায় আছি এই জন্য আটকে আছে। এখন ঠিক আছে? আচ্ছা, এই দেখো, সো তোমরা যখন দেখতে পাচ্ছ যে এখানে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল আছে এবং নিচে তিনটা অ্যাসিড আছে, অ্যাসিডগুলোর কার্বক্সিল মূলক আছে। অ্যালকোহল এবং অ্যাসিড মূলক যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে স্টার বন্ধন ক্রিয়েট হবে, প্রত্যেকটা থেকে একটা করে পানি বের হয়ে যাবে। তোমরা কি জানো এই যে এই অ্যাসিডগুলোর নাম কি? এগুলো তো অ্যাসিড, ACID। এরা দুইজন যুক্ত হলে ফ্যাট তৈরি করে বা লিপিড তৈরি করে, তাহলে এগুলোকে আমরা ফ্যাটি অ্যাসিড বলতে পারি না? বলো তো, ফ্যাট যেহেতু তৈরি করছে তাহলে ফ্যাটি অ্যাসিড হবে না এরা? ওকে, ভেরি গুড। তাইলে দেখো, এখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, গ্লিসারল এবং একটি গ্লিসারল, ভালো করে দেখো, এবং তিনটা ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড মিলে যে যৌগটা এখন ক্রিয়েট হয়ে গেল, এই যৌগটার নাম হচ্ছে লিপিড। বলো তো কি? দিস ইজ কল্ড লিপিড। ওকে, তাহলে আবার দেখো, তাহলে আমরা বলতে পারি লিপিড। লিপিড মানে কি বলো তো? একটি গ্লিসারল, তাই না? একটি গ্লিসারল প্লাস তিনটি ফ্যাটি অ্যাসিড, রাইট? ওকে, তাহলে এবার যদি আমি বলি অনলি লিপিড না, সামনে আমি একটা ফসফো অ্যাড করে দিই। কি অ্যাড করে দেবো? ফসফো। তাহলে বলো তো, এটা ফসফোলিপিড হয়ে গেল না? তাহলে আমরা এক কাজ করি, এই যে এখানে একটা ফসফেট দিয়ে দিই, এখানে একটা ফসফেট দিয়ে দিই, তাহলে একটা অ্যাসিড আমাকে এখন দেওয়া যাবে না। কি করা যাবে না? দেওয়া যাবে না। একটা ফসফেট যেহেতু আমি ফসফরিক অ্যাসিড ওখানে দিয়েছি, তাহলে এবার বলো তো ফসফোলিপিড তাহলে কি হবে? একটি গ্লিসারল, গ্লিসারলটা তো থাকবেই, সাথে এবার ফ্যাটি অ্যাসিড কয়টা বলো তো? দুইটি ফ্যাটি অ্যাসিড থাকবে, সাথে একটি ফসফরিক অ্যাসিড, রাইট? বলো তো বুঝছো কি না? গ্লিসারলের চিত্র কি পারতে হবে? তোমার যদি মনে হয় খুব কঠিন চিত্রটা, তাহলে পারার দরকার নেই। তোমার যদি মনে হয় খুব সহজ, তাহলে জেনে রাখো, সমস্যা কি? কেমিস্ট্রি পড়তে পারবা তুমি, সাধারণ গ্লিসারলের এটার জন্য জিজ্ঞেস করতে হবে তোমাকে? বুঝি নাই। আচ্ছা দেখো, আগেরটা কি ছিল? লিপিড ছিল। একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড ইকুয়াল লিপিড। তাহলে এবার আমি বললাম কি ফসফোলিপিড কি? তাহলে তাহলে বলো তো, একটা ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত করতে হবে না? সাথে তো গ্লিসারল ফ্যাটি অ্যাসিড তো থাকবে, যে উপরে যা ছিল তাই তো থাকবে। তো তুমি যদি একটা ফসফরিক অ্যাসিড যুক্ত করতে চাও, একটা ফ্যাটি অ্যাসিড ফেলে দিতে হবে, ঠিক কি না? আমি ছিলাম মানুষ, খেয়াল করে দেখো, মানুষ, তার মানে আমার দুইটা হাত খালি, যেই নামে আরেকটা নিব বই, তাহলে আমি মানুষ বই, তাহলে একটা হাত খালি, লাইক দ্যাট। তোমরা বুঝছো কিনা বলো? এত শোনো, তোমাদের যদি আমি এখানে কেমিক্যাল স্ট্রাকচার পড়াইতে যাই, তাহলে খবর হয়ে যাবে তোমাদের, সহজ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, ফসফোলিপিডের আর একটা নাম আছে লেসিথিন। কি? লেসিথিন। ওকে, আমি একটু সহজ করে বলি, হোয়াট ইজ লেসিথিন? লেসিথিন মানে হলো, এই যে উপরে ফসফোলিপিড দেখতেছো না, সো তুমি এইভাবে ভাবতে পারো, লেসিথিন মানে হলো ফসফোলিপিড যোগ কোলিন। দেখছো, লিপিডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত করছো, হয়ে গেছে ফসফোলিপিড। এবার ফসফোলিপিডের সাথে যদি তুমি একটা কোলিন যুক্ত করো, তাহলে হয়ে যায় লেসিথিন। তাহলে বলো লেসিথিন মানে কি? আমরা এবার সংখ্যা দেখবো না, গ্লিসারল
ফ্যাটি অ্যাসিড যোগ ফসফরিক অ্যাসিড যোগ কোলিন। কি করলাম আমরা বলো তো, আগেরটার মতো রাখলাম, শুধু কোলিন অ্যাড করে দিলাম। যেই না ফসফোলিপিডের সাথে কোলিন অ্যাড হয় তখন তার নাম হয়ে যায় লেসিথিন। বলো তো বুঝছো কি না? কোলিন। কোলিন নিয়ে স্পেশালি কিছু বলা নাই, কোলিন কি জিনিস, তবে এটা ভিটামিন বি এর সাথে যুক্ত থাকে। হ্যাঁ, কোলিন নিয়ে স্পেশালি কিছু বলা নাই, ইটস এ কেমিক্যাল কম্পাউন্ড শুধু বলা আছে। এখন সে জিজ্ঞেস করতেছে পিএ কি? ফসফরিক অ্যাসিড। আমি আরেকবার বলছি, দেখো শেষবার। লিপিড ইকুয়াল গ্লিসারল ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড। এবার তুমি যদি বলো যে আমি লিপিড না, এবার ফসফোলিপিড দেখতে চাই, তাহলে লিপিডের সাথে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত করলে ফসফোলিপিড। তাহলে এবার কি হবে বলো তো, গ্লিসারল আছেই, ফ্যাটি অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে। এবার দেখো, যদি তুমি ফসফোলিপিড থেকে এবার লেসিথিন পেতে চাও, তাহলে ফসফোলিপিডের সাথে একটা শুধু কোলিন অ্যাড করতে হবে। কোলিন একটা কেমিক্যাল কম্পাউন্ড। তাহলে লেসিথিন মানে হলো কি বলতো, তাহলে ফসফোলিপিডের সাথে শুধু কোলিন অ্যাড করলেই হয়। এই যে দেখো, এটা যদি ফসফোলিপিড হয়, তাহলে এই যে ফসফোলিপিড সাথে আমি কোলিনটা অ্যাড করলাম। তোমরা কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? ওকে, ভেরি গুড। সো আমরা মোটামুটি পুরোটাই পড়ে ফেলছি। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো এই যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো এখন কিসে কিসে কাজ করে। তাহলে আমরা আবার পরের স্লাইডে চলে যাই। এখন সবাই লেখো কিভাবে এনজাইমগুলো কাজ করে। আবার লিখি আমরা, মুখ গহ্বর, আমি দ্রুত লিখতেছি, লালারস, এনজাইম নাই, রাইট? পাকস্থলী, এবার পাকস্থলী, পাকরস। পাকরসে বলো তো কি কি ছিল? পাকরসে ছিল হচ্ছে পাকস্থলীয় লাইপেজ, তাই না মুহিব? পাকস্থলীয় লাইপেজ। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, পাকস্থলীয় শব্দের কোনো মিনিং আছে? কোনো মিনিং নাই। তাহলে এখানে লাইপেজ কথাটা শুধু মিনিং আছে। তাহলে লাইপেজ কার উপর কাজ করে বলো তো? লিপিড, তাই না? অনলি লিপিড না? ওকে, তাহলে এবার বলো, লিপিড ভাঙলে আমরা কি পাবো? বলো বলো বলো, এখানে আমরা কি লিখবো? লিপিড ভাঙলে আমরা কি পাবো? গ্লিসারল, খাতা খুলে দেখবা, হ্যাঁ, এবং ফ্যাটি অ্যাসিড, রাইট? ঠিক কি না? দেখো পারতেছো কি না? তাহলে ভাঙার পর যে কম্পাউন্ডগুলো আছে, তোমরা সেই কম্পাউন্ডগুলো পাবা। আমি একটু বই দেখে দেখে খুব দ্রুত এটা শেষ করে দিয়ে দিই। মানে ব্যাপারটা এমন না যে আমি বই দেখতেছি কারণ আমি পারি না, বইয়ের জন্য দেখতেছি কারণ আমি আসলে পারি না। আচ্ছা, পাকস্থলী শেষ। এবার বলো, অন্ত্র, তাই না মুহিব? অন্ত্রে তো দুইটা জিনিস থাকে, কি কি? এটা হলো অগ্ন্যাশয়িক রস, আর একটা হলো আন্তরিক রস, তাই না? আচ্ছা, অগ্ন্যাশয়িক রসে কি কি ছিল মুহিব? অগ্ন্যাশয়িক রসে ছিল হচ্ছে ফোকলা, তাই না? ফোকলা।
তাহলে এবার তোমরা আমাকে বলো তো ফোকলাতে কি ছিল? ফোকলাতে কি ছিল? ফোকলাতে কি ছিল মুহিম? ফসফোলাইপেজ, তাই না? তোমরা এবার আমাকে বলো তো ফসফোলাইপেজ মানে কি? ফসফোলিপিড না? ফসফোলিপিডের উপর কাজ করবে না? বলো ফসফোলিপিডের উপর কাজ করবে কিনা? তাহলে বলো তো এই পাশে আমি কি কি পাবো? ডেফিনেটলি সবসময় আমি গ্লিসারল পাবো, গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড যোগ ফসফরিক অ্যাসিড। এই তো নাকি? বলো ঠিক আছে কিনা বলো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর একটা কি ছিল? ফোকলা। কোলেস্টেরল এস্টারের উপর কাজ করে। কিসের উপর কাজ করে মুহিম? কোলেস্টেরল এস্টার। নাম কি ছিল এনজাইমটার নাম? কোলেস্টেরল এস্টারেজ, তাই না মুহিম? আচ্ছা, তাহলে এবার তোমরা দেখো কোলেস্টেরল এস্টার কি জিনিস। এবার আমি তোমাদের একটু এটা 1 মিনিটের মধ্যে দেখাই দিই। দেখো সবাই, গ্লিসারলের সাথে নিচে এই যে দেখো, গ্লিসারলের সাথে নিচে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছিল, তাই না? তখন কি হয়েছিল বলো তো? লিপিড, ঠিক কিনা? আর এই জায়গায় যে বন্ধন ছিল এটার নাম কি? এস্টার বন্ধন। বলো বুঝছো কিনা? ভাইয়া ফ্যাটি অ্যাসিড সবসময় থাকবে, থাকবে কিনা আমরা ধীরে ধীরে শেষ করি, তারপর আমরা বুঝতে পারবো। বলো এটা বুঝছো কিনা? যে গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে লিপিড তৈরি করেছিল, তাদের বন্ধনগুলো ছিল এস্টার। এবার দেখো গ্লিসারল, এটা কি বলতো? এটা অ্যালকোহল ছিল না? অ্যালকোহল ছিল কি না? অ্যালকোহল ছিল। তাহলে আমরা এই অ্যালকোহলটা আবার চেঞ্জ করে মুহিব কি দিব আমরা এখানে? আমরা কোলেস্টেরল নামক একটা অ্যালকোহল দেব, কোলেস্টেরল। এই দেখছো, গ্লিসারল কোলেস্টেরল, গ্লিসারল কোলেস্টেরল, তার মানে এটাও কি অ্যালকোহল একটা, রাইট? বাট এখানে কি কোনো চাক্রিক গঠন আছে কাউরে? গ্লিসারলে কোনো চক্র আছে? সাইক্লিক গঠন নাই কিন্তু, কিন্তু কোলেস্টেরল কিন্তু সাইক্লিক গঠন আছে এর মধ্যে। কোলেস্টেরল একটা সাইক্লিক গঠনের অ্যালকোহল। তো যাই হোক, কোলেস্টেরলের সাথে যদি আমরা এবার ফ্যাটি অ্যাসিড দেই, তাহলে এবার বলো তো এটাও কি এক ধরনের লিপিড কিনা? অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড দিয়েছি এবং বন্ধনটা এবারও কি? এবারও বন্ধনটা এস্টার, রাইট? শুধু গ্লিসারলের বদলে আমরা ফ্যাটি অ্যাসিড দিয়েছি, বুঝছো না? আচ্ছা, তাহলে এখানে একটা দারুণ জিনিস দেখো, এই লিপিডটাকে আমরা কি বলতে পারি? এই লিপিডটার একটা নাম আমরা দিতে পারি কিভাবে? যেখানে গ্লিসারল যেহেতু ব্যবহার হয় নাই, তাহলে এই লিপিডের নামকরণে আমরা কোলেস্টেরলটা রেখে দিব, যেন বুঝি এখানে গ্লিসারলের বদলে কোলেস্টেরল ব্যবহার করছি। তাহলে আমরা লিখি এই লিপিডটার নাম আমরা এইভাবে দেব, কোলেস্টেরল। ওকে, আর দেখো এবার আমরা ফ্যাটি অ্যাসিড না লিখে আমরা এস্টার কথাটা এটার সাথে অ্যাড করে দেবো, যে কোলেস্টেরলটা আবার ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টার গঠন করেছে। তাহলে বলো তো আমরা যদি এই কথাটা লিখি আমাদের কোনো অপরাধ আছে? কোনো অপরাধ আছে বলো তো? কারো যদি আটকে যায় প্লিজ দয়া করে ফেসবুকে যাও, ফেসবুকে যাও। ওকে, কোনো অপরাধ নাই? আচ্ছা, ভেরি গুড। তো এবার বলো তো আমাকে যদি কখনো জিজ্ঞেস করে কোলেস্টেরল এস্টার মানে কি, তখন তোমাকে কিন্তু ভাবতে হবে আচ্ছা এস্টার বলছে, তাহলে এটা লিপিডে আছে, লিপিডে স্টার বন্ধন আছে। কোলেস্টেরল, আচ্ছা অল গ্লিসারল, তাহলে এটা গ্লিসারলের বদলে আছে। তাহলে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের জায়গায় আছে কিনা মুহিব? ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের জায়গাতেই আছে, শুধু গ্লিসারলের বদলে কোলেস্টেরল, স্টার বন্ধন স্টার বন্ধন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাইলে এবার তোমরা আমাকে বলো তো কোলেস্টেরল এস্টারের উপর যদি কোলেস্টেরল এস্টারেজ কাজ করে, তাহলে আমরা কি কি পাবো বলো তো? কোলেস্টেরল পাবো না? কোলেস্টেরল পাবো কিনা? সাথে কি আমরা ফ্যাটি অ্যাসিড পাবো কিনা বলো তো? বলো। আমরা আরেকবার এটা রিভিশন করব, যখন রিভিশন করব সাথে সাথে সব মনে বুঝতে পারবো। আচ্ছা, পালা ফোকলা, লা তো এখানে আছে না মুহিম? আচ্ছা, বলো তো লা ছিল না? লাতে লাইপেজ। তাহলে তোমরা এবার আমাকে বলো এই যে লাইপেজ কার উপর কাজ করবে?
লিপিডের উপরে কাজ করবো। তাহলে আমরা এখানে 3টা পেলাম, 1 2 এবং 3। এবার বলো কি হবে মুহিব? আমি ইংরেজি দিয়ে লিখলাম আজকে, ঠিক আছে? গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। বলো তো, এই যে লিপিড, এই যে লিপিড, পাকস্থলীয় লাইপেজ, ফোকলার লাটাও একটা লাইপেজ, বাট দিস ইজ অগ্নাশয়িক লাইপেজ। ও গ্লিসারল ফ্যাটি অ্যাসিড বানিয়েছে, এ গ্লিসারল ফ্যাটি অ্যাসিড বানিয়েছে। বলো তো ব্যাপারটা খুব সহজ কি না? এত সহজ কেন বায়োলজি? এই বুঝছো কিনা বলো বলো বলো। বায়োলজির একটা দারুণ জিনিস তোমাকে বলি। একটা সময় তোমরা যখন ইন্টারমিডিয়েটে আসছো, তোমরা যদি আমার সাথে দেখা না হইতো, ধরো যাক কাউরের সাথে দেখা হয়নি, অনেকে ভালো ভালো পড়ায়, তো খুব কষ্ট হইতো, আচ্ছা কঠিন কঠিন। হঠাৎ করে সিনিয়র ভাইরা তোমাকে বলবে যে এখন পড়ার দরকার নাই, এটা পরীক্ষার আগে আগে পড়ে নাও, বায়োলজি কি আর মুখস্থ করার জিনিস, তাই না? তো তোমাকে হচ্ছে মুখস্থ করার কথা বলবে এবং তুমি তোমার ওই সিনিয়র ভাইয়া আপুকে বিশ্বাস করে ফেলবা। ওকে, কারণ তোমার সিনিয়র ভাইয়া আপু তো যা খাওয়ার খাইছে, তো তুমি কিন্তু সেম জিনিসটা খাইতা। সো কখনোই সিনিয়র ভাইয়া আপুর পরামর্শ একটা দেখো, যদি বলে কখনো পড়ো বেশি বেশি, ফলো করবা। ইভেন না ফলো করো কিন্তু তার এগেনস্টে যাবা না, সে যা বলছে ঠিক বলছে। যদি বলে পড়ার দরকার নাই, কখনো ফলো করবা না, বিশ্বাসও করবো না তার উপরে। যদি বলে সহজ, কিন্তু তার সাথে যদি বলে পড়লে সহজ, তাহলে বিশ্বাস করবা। যদি বলে সহজ, পড়ার দরকার নাই, ফলো করবা না। আমি অবশ্যই বলি বায়োলজি সহজ, বাট কখন সহজ জানো? যখন তুমি রেগুলার পড়বা তখন সহজ। তোমরা আমাকে বলো তো, আজকে যারা ফার্স্ট টাইম ক্লাস করতেছো, কিছু বুঝতে পারতেছো? বলো তো, মাথা ঠিক আছে তোমাদের? নাই। ওকে, আজকে তোমার মাথা ঠিক নাই, তুমি যদি আজকে ফার্স্ট ক্লাস করো। তার মানে একটা জিনিস প্রমাণ হইলো, ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রিতে যেমন প্রত্যেক দিন পড়তে হয় স্টেপ বাই স্টেপ, বায়োলজিটাও সেম। মানে আগের দিন ক্লাস না করলে আজকে তুমি বুঝতে পারবা না, আজকে তুমি যদি ক্লাস না করো কালকে তুমি বুঝতে পারবা না, ধরা খেয়ে যাবা। সো প্রত্যেক দিন ক্লাস করতে হবে। এই যে 48 জন আছো, কখনো 56 দেখতেছি, কখনো 52, কখনো 48 দেখতেছি। এই 4-5 জনের কি হয়েছে? মোবাইলের ডেটা শেষ হয়ে গেছে? কেন শেষ হয়ে যাবে তোমার ডেটা? তোমার কি বাসায় কারেন্ট নাই? তুমি চার্জ দিয়ে কেন রাখো নাই? কারণ আমি তো জানি যেমন ভার্সিটি ব্যাচে এখন 33,000-এর মতো স্টুডেন্ট ক্লাস করতেছে, নিয়ার অ্যাবাউট 33,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে ভার্সিটি ব্যাচে ক্লাস করতেছে। আমি একা বায়োলজি নিচ্ছি। লুক, তাদের দুইটা বিষয়। এক নাম্বার হচ্ছে, ভাইয়া কেন আপনার সাথে আগে দেখা হলো না? যে কারোর সাথেই দেখা হইতে পারে, বাট ওরা শেষে আইসা বুঝছে বায়োলজি সহজ। তার মানে 2 বছর তো তারা যথেষ্ট ধরা খাইছে, এবং শেষে আইসা অনেকে ভাইয়া তাহলে ম্যাথ দেখাবো না বায়োলজি দেখাবো। ভেরি গুড, এটা তোমার ডিসিশন। বাট এই 2 বছর তুমি কি করছো? তোমাকে কে আটকায় রাখছিল আমার কাছে আসার থেকে? হ্যাঁ, তোমার কে আটকায় রাখছিল? তোমার পায়ে কে দড়ি দিয়ে রাখছিল? একটা জিনিস মনে রাখবা, তোমরা দেখবা আমার ফ্রি কন্টেন্ট নাই। তোমরা যারা ক্লাসে আসো আমি তাদেরকে বলছি, আমার ফ্রি কন্টেন্ট নাই। তোমরা জানো কেন ফ্রি কন্টেন্ট নাই? তোমাদের আজকে বলি, আমি কখনো বলি না এটা। আমি যখন ব্যাটম্যান মুভিটা দেখছি, ব্যাটম্যান মুভিতে জোকার বলে একটা ক্যারেক্টার আছে, খুবই ফেমাস ভিলেন। জোকার একটা কথা বলছে যে, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, নেভার ডু ইট ফর ফ্রি। তুমি যদি একটা জিনিসে খুবই দক্ষ হও, সেরা হও, কখনো এটা ফ্রি করবে না। প্রথমত মান সম্মান তো পাবাই না, আর ওই জিনিসটার বেস্ট দিতে গেলে তোমার লাইফের একটা বড় সময় ওয়েস্ট হবে। সো আমি আমার লাইফের টাইম কখনো ওয়েস্ট করব? তুমি যখন আমাকে যথেষ্ট সম্মানই দিবা, আমি তোমাকে যথেষ্ট সম্মান দেব। তুমি যখন আরো বেশি দিবা, তখন আমি তোমার জন্য আরো টাইম দিব। একটা মেডিকেল ব্যাচের ক্ষেত্রে বলি, ধরা যাক একটা মেডিকেল ব্যাচ থেকে একটা একটা টিচার 1 crore টাকা ইনকাম করছে 6-7 মাসে, ধরা যাক। তুমি একবার চিন্তা করে দেখো, 6টা 7টা মাস ওই টিচার তার লাইফ থেকে কমপ্লিটলি ওই মেডিকেল ব্যাচটার পেছনে দিয়ে দিছে। তুমি কি তোমার লাইফে যখন মারা যাওয়ার আগে তোমাকে যদি বলে, এই যে তোমার তো হাজার হাজার কোটি টাকা আছে, তোমার হাজার হাজার কোটি টাকা আমাকে দাও, আমি আমার লাইফ থেকে তোমাকে আরো এক এক বছর বাড়িয়ে দিলাম, তুমি কি হাজার হাজার কোটি টাকা খরচ করতা না মৃত্যুর আগে যদি সময় পাইতা? করতা কিন্তু। তাইলে হয় কি, আমরা যারা টিচার টাকার বিনিময়ে ক্লাস নেই, ফ্রি কন্টেন্ট প্রায় প্রায় দিই না, তাদের ব্যাপারে স্টুডেন্টরা ভাবে এরা তো খুব খারাপ, এরা খুব ব্যবসায়ী। কিন্তু কখনো এরা এইভাবে ভাবে না, যে একটা মানুষ তার টাইম, তার লাইফের একটা অংশ আমাকে দিচ্ছে, আমাকে শেখাইতেছে, তাহলে ওই মানুষের টাইম, ওই মানুষটা শিক্ষার বিনিময়ে মানুষটাকে অবশ্যই সম্মানিত করতে হবে। সম্মানিত করার একটা মাত্র ওয়ে আছে, সেটা হলো টাকা। তুমি তো আমার সাইকেলের জন্য সাইকেল দিতে পারো না, আমার ঘরের জন্য তুমি আমাকে ঘর ডোনেট করতে পারো না।
টাকা এমন একটা প্রোডাক্ট, খেয়াল করে দেখো, টাকা এমন একটা প্রোডাক্ট, তুমি যখন আমাকে পে করবা, এইটা দিয়ে আমি সাইকেলও নিতে পারবো, এটা দিয়ে আমি ঘরও নিতে পারবো, ইভেন আমি যদি অন্য কোনো প্রয়োজন হয় আমি মেটাইতে পারবো। তাহলে সবসময় সম্মানীটা টাকাতে যাওয়া উচিত। ওকে, সো সো যাই হোক না কেন, আমি বেশি কথা বইলা ফেলছি, তোমাদের এত কথা বলার দরকার ছিল না। তোমরা আরেক বছর বড় হও, একটু বুড়া হও, সেকেন্ড ইয়ারে যাও, তখন তোমরা এই জিনিসগুলো বুঝবা। এবং কখন বুঝবা জানো? যখন তোমরা নিজেদের রিয়েল লাইফে চলে যাবো, যখন দেখবা কারোর জন্য তুমি লাইফ দিয়ে দিতেছো, টাইম দিয়ে দিতেছো, কিন্তু একটা সময় গিয়ে বুঝবা, আফসোস করবা, তার জন্য আমি অনেক কিছু করলাম, আমি আমার লাইফে কিছু পাইলাম না। সো ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, নেভার ডু ইট ফর ফ্রি। কখনোই এই কাজটা করবো না। যারা ভয় পায়, যারা ভাবে যে আমার তো সম্ভব না, তারা ফ্রি দেয়। সো কনফিডেন্স থেকে এই জিনিসটা আসে। আমি আজকে যেটা পড়াইলাম, গত বছর থেকে আমি আজকে পরিপাকটা ভালো পড়াইছি, আমি নিজে জানি। এবং আমি আরও নিশ্চিত পরের বছর গিয়ে আমি এটা আরও ভালো পড়াবো, তার মানে আমি এটার উপর আরও কাজ করবো, রাইট? তাহলে আমার ফ্রি দেওয়ার টাইমটা কোথায়? এইদিকে আসো, বাচ্চা বাচ্চা কি বলি না বলি ওরা আবার সব বইলা দিবে বাইরে গিয়ে, তাই না মুহিম? আচ্ছা, এখানে আমরা চলে আসি। তো আমরা এই তিনটা পড়লাম, আমরা ওটাও পড়লাম, আমাদের লিপিড পরিপাক শেষ। এবার আমাদের লাস্ট পর্শনে বলো তো কি ছিল? আলেম, তাই না মুহিম? আতে কি ছিল? আগে লিখি আন্তরিক লাইপেজ। তো তোমরা খুব দ্রুত এই আন্তরিক লাইপেজ কার উপর কাজ করে, কি করে, তোমরা লেখো। এটা আমি বলবো না, সব বলা লাগবে। তারপর একটা না হলো লেসিথিনেজ, এটাও তোমরা লেখো, এটাও আমি বলবো না। তারপর হচ্ছে মোনোগ্লিসারিডেজ, তোমরা এটাও বলো যে মোনোগ্লিসারিডেজ উপর কার উপর কাজ করবে। আচ্ছা, আমি লাস্টেরটাই বলি। আমাদের কোর্সের ক্লাস পাইরেটেড হইতেছে। আচ্ছা, তাহলে কোর্সের মধ্যে আমি এই জায়গায় কিছু কথা বলে রাখি, যারা পাইরেটেড ক্লাস করবে। দেখো, অপারের সাথে একদিন আমার কথা হইতেছে যে অপার, আমরা তো ক্লাস নিই, আমাদের কন্টেন্ট তো পাইরেটেড হয়ে যায়। তো তখন আমরা এগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো আলটিমেটলি একটা সমাধান চলে আসছে। সমাধানটা হচ্ছে যে আমরা একটা স্টুডেন্টকে 8 থেকে 10 লেভেলে সার্ভিস দিব। প্রথম সার্ভিসটাই শুধু ক্লাস। সো এই ক্লাসটা হচ্ছে প্রথম সার্ভিস। তারপর এক্সাম, তারপর তোমাকে আমরা হচ্ছে আরও গিফট করব, টাকা পয়সা। তোমরা দেখো অলরেডি আমি টাকা পয়সা দিয়ে ফেলছি সাইকেল ওয়ানে। অনেকে 2000 টাকা করে পাইছে, তার মানে সে 2 সাইকেলের টাকা ইনকাম করে ফেলছে, ফ্রিতে পড়তেছে এখন। তারপর কি আছে, তাকে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টে, যেমন এসিএস ডাউটস আছে, কিংবা যখন আমরা কোনো নতুন কোনো প্রোগ্রাম করব সেইটাতে আমরা তাকে এনরোল করাই নিব। তারপরে সে যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজে পড়বে, দেশের যেখানে থাকুক, তখন সে একটা অ্যাপস ব্যবহার করতে পারবে, যেখান থেকে সে টিউশনি খুঁজে নিতে পারবে। তারপর সে কি করতে পারবে, একটা একটা হচ্ছে এসিএস এর যে গ্র্যান্ড সেলিব্রেশন করতে 1-2 কোটি টাকা খরচ হয়ে যায়, এই প্রোগ্রামটাতে সে আসতে পারবে, টি শার্ট পাবে, এবং নানা ধরনের, এটা একটা জার্নি, লাইফের একটা বড় জার্নি। তো তুমি আমারে বলো তো, তুমি বায়োলজি পড়তেছো, 12 মাস ধরে দিবা 4000 টাকা, রাইট? 4000 টাকার জন্য তুমি যে সার্ভিসগুলো একটার পর একটা পাইতে থাকবা অনেস্ট ওয়েতে, তোমার কিন্তু শুধু লাভে লাভ, লাভে লাভ হবে। এবং একটা সময় গিয়ে তুমি ভাববা যে আমার লাইফে যে 4 কোটি টাকা থাকতো, ওই টাইমটা আমি কিনে নিতাম, আবার গিয়ে ওই 4000 টাকা দিয়ে পড়াশোনা করতাম। সো অনলি ক্লাস পাইরেটেড করে তুমি যে খুব কিছু করতে পারতেছো তা কিন্তু না, তুমি জাস্ট পিছাই যাইতেছো। একটা জিনিস মনে রাখবা, তুমি কষ্ট করে যেন টাকাটা নিয়ে আসো। আমি কখনোই ভাবি না যে তোমার কোটি টাকা আছে, 1000 টাকা দিয়ে তুমি আমার কাছে পড়ো। তোমার যদি কোটি টাকা থাকে, আমি তোমাকে বলবো তোমার জন্য 1 কোটি 1 লাখ টাকা কোর্স ফি। কেন জানো? 1 কোটি টাকা তো তুমি এমনিতেই দিতে পারতেছো, বাকি যে 1 লাখ টাকা আছে ওইটা তোমাকে যেন জমি বিক্রি করে দিতে হয়, কিংবা একটু কষ্ট করে দিতে হয়, বাবার যেন একটু মাসে যেন টান লাগে, তার যেন চোখের দিকে তাকায় বলতে পারে, আহারে কষ্ট করে টাকাটা নিলাম, বাবাকে আমাকে ফিডব্যাক দিতেই হবে। সো যে দরিদ্র তার জন্য খুবই অল্প টাকা, যে প্রিভিলেজড তার জন্য কোর্সের ফি আরো বাড়ানো উচিত, ফিল করানো উচিত যে এখানে কিছুই টেকেন ফর গ্রান্টেড না। সো প্লিজ, যদি পাইরেটেড হয়ে থাকে হতে দাও, পাইরেটেড যদি হতে থাকে হইতে দাও, ওকে? এবং খুব দারুণ ব্যাপার হলো, দেখবা যারা এই পাইরেটেড কোর্সগুলো করে, তারাই কমেন্ট বক্সে এসে গালিগালাজ করে, টিচারের ব্যবসা করে, টিচার খারাপ, অমুক টিচার ভালো।
ওদিকে আবার কোর্স করতেছো ওইদিকে। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি তোমাকে লাইভ ক্লাসে যা দেবো, তুমি আমাকে পে করলে তুমি যা পাবা, তুমি এটা একটা সময় গিয়ে বুঝতে পারবা। বুঝছো? সৎকায় জারিয়া হয়ে তোমার কাছে ফিরবে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি এটা লাভ পাবা। মহিম এদিকে আসো, বেশি কথা হইতেছে আজকে। আন্তরিক লাইপেজ, ওকে, তাহলে লিপিডের উপরে কাজ করবে, তাই না মহিম? আন্তরিক কথাটা তো এখানে নন ফাংশনাল বলছে, ঠিক কোথাকার? লাইপেজ মানে যে লিপিডের উপর কাজ করবে। ডেফিনেটলি দিস ইজ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, রাইট? লেসিথিনেজের কথা তোমাদের কি মনে আছে বলো তো? তাহলে লেসিথিনেজ কার উপর কাজ করে? লেসিথিন, তোমার তো মনে আছে। লেসিথিন মানে কি? কোলিন প্লাস ফসফোলিপিড, তাই না? তাহলে আমরা আগে ফসফোলিপিডটা লিখে শেষে কোলিনটা অ্যাড করে দেবো। ফসফোলিপিড কি কি ছিল? গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড যোগ ফসফরিক অ্যাসিড যোগ লেসিথিন, তাই না? লেসিথিন, রাইট? লাস্টেরটা চলে আসে মোনোগ্লিসারিডেজ। খুব সিম্পল, দেখো মোনোগ্লিসারিডেজ মানে হলো এটা লিপিডের উপরে কাজ করে, মোনোগ্লিসারলের উপরে কাজ করে। মোনোগ্লিসারলের উপরে কাজ করে, খুব সিম্পল। গ্লিসারলটা আমরা প্রথমে লিখবো, আর মোনো বলতে একটা ফ্যাটি অ্যাসিডের কথা বলেছে, ঠিক আছে? তাহলে বলো তো ডাইগ্লিসারাইড মানে কি বলো তো? এই যে দেখো মোনোগ্লিসারল, মোনোগ্লিসারিডেজ, এই জিনিসটা এখন আমি তোমাদের বুঝাই। মোনোগ্লিসারিডে, মোনোগ্লিসারল, ডাই গ্লিসারল এবং ট্রাইগ্লিসারল। এগুলাকে কিন্তু আরো এক নামে ডাকা হয়, মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। ওকে, তো তোমরা একটু এখানে দেখো, গ্লিসারল বলতে বুঝিয়েছে একটা গ্লিসারল, একটা গ্লিসারল, একটা গ্লিসারল, ঠিক আছে? এই যে দেখো, মোনো বলতে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড বুঝিয়েছে, ডাই বলতেও ফ্যাটি অ্যাসিড বুঝিয়েছে এবং ট্রাই বলতেও ফ্যাটি অ্যাসিড বুঝিয়েছে। তাহলে বলো তো মোনোতে কয়টা ফ্যাটি অ্যাসিড আছে? একটা ফ্যাটি অ্যাসিড, তাই না? তাহলে ডাইতে যে ফ্যাটি অ্যাসিড বুঝিয়েছে, এখানে কয়টা ফ্যাটি অ্যাসিড আছে মুহিব? দুইটা। তাহলে ট্রাই বলতেও ফ্যাটি অ্যাসিড বুঝিয়েছে, তাহলে কয়টা ফ্যাটি অ্যাসিড আছে? তিনটা। তাহলে প্রিয় স্টুডেন্ট, যদি কখনো এরকম দেখো যে মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড এবং ট্রাইগ্লিসারাইড কথাটা আছে, তাহলে লাস্টের পোরশনটা মানে বুঝিয়েছে গ্লিসারল, আর মোনো ডাই ট্রাই বলতে বুঝিয়েছে এখানে আসলে কয়টি ফ্যাটি অ্যাসিড আছে। বলো তোমরা কি বুঝছো কিনা? পলিগ্লিসারল হয় কিনা? পলিগ্লিসারল হওয়ার কি এখানে সুযোগ আছে? দুইয়ের বেশি হলেই তো পলি। ট্রাইগ্লিসারাইডটাকে তুমি পলি ভাবতে পারো। আর তুমি ফ্যাটি অ্যাসিড দেওয়ার জায়গা কোথায় গ্লিসারলে? তিনটাই তো জায়গা আছে, আরো কিছু দিতে পারো চাইলে। বুঝছো কিনা বলো? তাহলে বলো তো, তোমাকে কি আর এটা পড়াইতে হবে? আমি আর একবার বলছি, পালা ফোকলা আলেম, পাকস্থলীয় লাইপেজ, ফতে ফসফোলাইপেজ, ফোকলার, কতে কোলেস্ট্রল এস্টারেজ, লাতে লাইপেজ, আলেম আতে আন্তরিক লাইপেজ, লেতে লেসিথিনেজ, মতে মনোগ্লিসারিডেজ, ঠিক আছে? লাইপেজ দেখলে লিপিডের উপর কাজ করবে, এই যে দেখো লাইপেজ লিপিডের উপরে, এই যে দেখো লাইপেজ লিপিডের উপরে। আর লিপিডের উপর কাজ করলে সবসময় ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, রাইট? কয়টা কয়টা করে থাকে আমি শিখিয়েছি। যখনই ফসফোলাইপেজ দেখবা তাহলে বুঝবা যে এখানে লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত আছে। লিপিড মানে তো বুঝতেই পারতেছো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড, রাইট? কোলেস্টেরল এস্টারেজ মনে আছে? কোলেস্টেরল কথাটা আসলে যে এখানে গ্লিসারলের বদলে কোলেস্টেরল আছে, তাহলে আমরা গ্লিসারলের জায়গায় কোলেস্টেরল দিয়েছি, ফ্যাটি অ্যাসিডের জায়গায় ফ্যাটি অ্যাসিড আছে, রাইট? লেসিথিনেজ, লেসিথিনেজ মানে কি? ফসফোলিপিড প্লাস কোলিন। ওই দেখো ফসফোলিপিডের আমরা তিনটা লিখছি, সাথে আমরা কোলিনটা অ্যাড করে দিয়েছি। মোনোগ্লিসারিডেজ, মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড এবং ট্রাইগ্লিসারাইড মানে হলো, গ্লিসারাইড মানে গ্লিসারল, বাট মোনো ডাই ট্রাই বলতে ফ্যাটি অ্যাসিডের সংখ্যা বুঝিয়েছে। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের লিপিড পরিপাক নিয়ে কোনো প্রবলেম আছে কি না? একটা শুধু সংখ্যা মনে রাখবা, পাকস্থলীতে সাধারণত লিপিডের পরিপাক তেমন হয় না। এখানে একটা এক্সেপশন মনে রাখবা, শুধু মাখনের চর্বির উপরে এখানে কাজ করে।
এর কারণ হচ্ছে কি জানো, হাই পিএইচ সরি হাই অ্যাসিড যেখানে অর লো পিএইচ যেখানে, মানে যেটা আর কি অ্যাসিডিক বুঝিয়েছে, এইসব জায়গায় ইউজুয়ালি লিপিডের এনজাইমগুলো কাজ করে কম করে। লিপিড লিপিড পরিপাক এনজাইম কম কাজ করে। আচ্ছা আমরা লাইপেজ এনজাইম লিখি। লাইপেজ কম কাজ করে। তাহলে বুঝছো কেন পাকস্থলীতে এনজাইম থাকলেও তেমন একটা পরিপাক হয় না, কারণ এই এনজাইমটা অ্যাসিডিক মাধ্যমে তেমন একটা কাজ করতে পারে না। ওকে, সো দেখো আমরা কিন্তু এটা পড়ে ফেলতে পারছি, রাইট? এবার আমরা চলে আসবো প্রোটিন পরিপাকে। প্রোটিন পরিপাকটা পড়া আরো সহজ। কেমনে সহজ আমি বলবো, ওখানে উৎপাদগুলোর নাম তেমন একটা না পড়লেও চলে। তাহলে এবার দেখো আমরা কি দেখবো, প্রোটিন পরিপাক। ওকে, তাহলে আমরা এক কাজ করি, আমরা সব মিশাই দিই। মিশাই, সেম, সবাই মিশাও, বইয়ের মধ্যে ছিঁড়ে ফেলো। ছোটবেলায় আমার আব্বা গল্প করতো যে যখন আর্মিতে ট্রেনিং চলে, যদি পাহাড়ের সামনে গিয়ে যদি বলে ফরওয়ার্ড মার্চ, আর্মিকে নাকি পাহাড় থেকে লাফ দিতে হয়, মানে আগায় যেতে হবে, পাহাড় আছে নাকি নদী আছে দেখা যাবে না। কথা সত্য, এটা ট্রেনিংগুলো এরকমই হয়, এইভাবেই বলা হয়। তো আমি আমি শুধু মাঝে মাঝে ভাবি যে এত কষ্ট করে ওখানে গিয়ে মারার কি দরকার আছে। তো এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে তোমরা পাতাগুলো ছিঁড়ে ফেলো, কারা কারা আমার কথা শুনে ছিঁড়ে ফেলছো? কমেন্টে বলো তো কারা কারা ছিঁড়ছো। অক্ষয় কুমারের একটা মুভি দেখছিলাম সুবি ভাই, এই যে মিশিয়ে মিশিয়ে পড়া, এটা আমার কিন্তু যখন আমি পড়ি তখন আমার মনে পড়ে আচ্ছা অল্প একটু টপিক পড়তে তো সহজ, এই জন্য আমি মিশাই মিশাই একা একা পড়ি। বাট এমন না যে আমি যখন বায়োলজি পড়ছি তখন আমি এভাবে মিশাই মিশাই পড়ছি, আমি তখন কি বায়োলজির কিছুই বুঝি নাই। আমি যখন তোমাদের মতো ইন্টারমিডিয়েট পড়তাম আমি কিছু বুঝতাম না বায়োলজি, বিচিত্র আর্ট করতাম, যা তা লিখে পরীক্ষায় পাশ করতাম। যা তা বলতে এখনকার তুলনায় আর কি, তখন ছিল যে ভালো স্টুডেন্টের তকমা ছিল, বাট ওই যে আছে না, এখন আমি যেটা বুঝি যে আমি আসলে বায়োলজিতে তখন কিছুই করতে পারিনি। তো তোমাদের মধ্যে অনেকে আছে নিজেকে খুব ভালো স্টুডেন্ট দাবি করতেছো, তোমার পরীক্ষার খাতা যদি ভালো করে কাটা হয় খবর হয়ে যাবে তোমার। কিন্তু একবার যদি শিখে ফেলো কলম কিন্তু আটকে যাবে, বুঝছো, চাপাবাজি করতে পারবে না। এই বলো, এখানে যদি কখনো প্রশ্ন আসে যে কোন এনজাইমটি, বা একটা এনজাইমের নাম দিয়ে বলে কোথা থেকে খরিত হয়, তাহলে এটা মনে রাখার সূত্র কি? আমি প্রথমে এমসিকিউ শেখাই এখানে তোমাকে। এমসিকিউতে মাঝে মাঝে কিন্তু আসে যে এ এনজাইমটি কোথা থেকে খরিত হয়। কোথা থেকে খরিত হয়? তো তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এই যে প্রোটিন পরিপাক ক্রিয়া আন্ত্রিক গ্রন্থি থেকে যেটা আসে এমিনোপেপটাইডেস, তাহলে বলো তো এমিনোপেপটাইডেস কি যে এখানে আছে না, আছে কি না? তার মানে বুঝলাম আমরা যে সব এনজাইম এখান থেকে ক্ষরণ হয়, যদি আমরা এই তিনটা মনে রাখতে পারি তাহলে ওই তিনটা এনজাইম শুধুমাত্র কোথা থেকে ক্ষরণ হবে, ওই তিনটা এনজাইম শুধুমাত্র পাকস্থলী থেকে ক্ষরণ হবে। বাকি যত এনজাইম আছে সবগুলাই অগ্নাশয় থেকে দাগাই দিবা। ঠিক আছে? ছিটছে কে? কোন পাগলে ছিটছে? কোন পাগলে ছিটছে? আজকে আমি তোমার এই কথা কইলাম, কালকে যদি তোমার পেটের মধ্যে বোমা বাইন্দা গিয়ে বলে সামনে গিয়ে ব্লাস্ট করে দাও, তুমি তো করে ফেলবা। এই ব্রেনটা কাউরে দিবা না, বুঝছো? আল্লাহ পাক দিছে ব্রেনটা, প্রজ্ঞার সাথে ডিসিশন নিবা। তাহলে আমরা এখন মনে রাখিস ভাই কেমনে এই এনজাইমগুলো আমরা মনে রাখতে পারি।
তাহলে আমি এইভাবে লিখি, পি জি রে, পাকিস্তানি পিজি। বুঝতে পারছো? এতটুকু যদি মনে রাখো তাহলে তোমাকে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না। পাকিস্তানি পিজি রে, জিপি রে, গ্রামীণ ফোন রে, যা মন চাই লিখবা, তোমার মতো করে তুমি ট্রিক করতে পারো। পিতে পেপসিন, জিতে জিলোটিনেজ, রেতে রেনিন। বলো তো। ভাইয়া দিনাজপুরে আসছিলেন, আমার বাসায় তো দিনাজপুরে, লিপি, লিজা লিজা, আমার বাসায় তো দিনাজপুরে, রংপুরের শেষে পীরগঞ্জ যেখানে, সেখানে আমার বাসা। আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা নদী, নদীর ওই পারে দিনাজপুর, বুঝছো? নবাবগঞ্জ থানা, দিনাজপুরের নবাবগঞ্জ থানা, স্বপ্নপুরী আমাদের ওখানে। আত্রাই নদী না, ওখানে আত্রাই নদী না, ওটার নাম হচ্ছে যমুনেশ্বরী, যমুনেশ্বরী। তো যমুনেশ্বরী, হ্যাঁ। মুহিব হাসতেছস কেন? বাড়ির পাশে নদীর নাম জানো না, ইডিয়ট? ওটার নাম যমুনেশ্বরী, যেটাকে করতোয়া বলা হয়ে থাকে, বুঝছো? নদীর নাম বিভিন্ন জায়গা ভেদে চেঞ্জ হয়, নাম করতোয়া, বাট আমাদের ওই জায়গাটার নাম যমুনেশ্বরী। হ্যাঁ। এই বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এই যে আমার বাড়ি বগুড়া বলতেছো, হ্যাঁ তোমার বাড়ি করতোয়ার তীর, আমরা জানি। সুই ভাই বলেন, পাকস্থলী যদি আমরা এনজাইম 3টা মনে রাখি, তাহলে আমাদের বাকি সব এনজাইম কোথাকার? অগ্নাশয়ের। তাহলে আমরা লিখবো পাকিস্তানি পিজি রে, পাকিস্তানি জিপি রে, পিতে পেপসিন, জিতে জিলেটিনেজ, রেতে রেনিন। পড়া শেষ। বাট আমি চাই তোমরা এগুলো নামও মনে রাখো, ঠিক আছে? তাহলে আমরা পাকিস্তানি পিজি রে, তার নিচে আমরা লিখি টিকা দিতে ট্রাই করি। উপরে নেই, টিকা দিতে গেলে বাচ্চাকে কোথায় নিতে ভাই? কোলে নিয়ে, কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি। কে? আমি। কে? আমি। 2বার। এই দেখো, পাকিস্তানি পিজিরে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। কে? আমি। মনে থাকবে? ভাইয়া বইয়ে প্রোটিন পরিপাকে 2টা এনজাইম দেখাইতেছে, তোমার বইয়ে কয়টা এনজাইম দেখাইতেছে এটা নিয়ে চিন্তা তো কিছু নাই। আমি কয়টা এনজাইম পড়াইতেছি এটা নিয়ে চিন্তা করো। একটা বছর যাক, তারপর তুমি বুঝবা কোথায় কয়টা করে এনজাইম দেখাবে। তুমি ক্লাস করো। মই বুঝছো? তাহলে আমরা এক এক করে এখন এনজাইমগুলোর নাম দেখি। এই বইয়ের সাথে মিলাও, বইয়ের সাথে। আমি কিন্তু এটা যদি লিখতে যাই অনেক সময় লাগবে। দেখেন, পি, পিতে হচ্ছে পেপসিন। বইয়ে বইয়ে তাড়াতাড়ি সবাই সবাই বইয়ে দেখো। জি, জিলেটিনেজ, রে, রেনিন। ঠিক আছে? দ্রুত এখানে একটা জিনিস লিখে রাখো, সেটা হলো আরই ডাবল এন আই এন হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? আর আরই এন আই এন বলে যে এনজাইমটার নাম আমরা জানি, এটা কিন্তু কোথা থেকে আসে বলতো মুহিব? রেনাল থেকে আসে। রেনালের বাংলা কি? এই কিডনি। মুহিব কি বলছে? রেনাল মানে নাকি মাথা। তোর মাথায় কিডনি আছে? মাথায় যদি কিডনি থাকতো তাহলে একটা অসুবিধা ছিল, বলতো কি? নাক দিয়ে এখন সর্দি বের হয়, তখন নাক দিয়ে প্রসাব করা লাগতো, কেমন হইতো? সুই ভাই, আর টিস্যু দিয়ে নাক মুছি, তখন টিস্যু দিয়ে নাক মুছে মাটির দলা নিয়ে, মাটির দলা নাকের মধ্যে দিয়ে ঘোরা লাগতো এরকম করে। কেমন হইতো? আমাদের তো কিছু হইতো না, তোমার গঠন এরকম হয়ে যেত, আমরা শুধু দেখতাম যে মুহিব ভাই নাকে। সো এটা ভালো করে মনে রাখো, আমি এখানে কি শিখাই দিছি বলো। রেনিন, এই রেনিনের বানান হচ্ছে ডাবল এন, একটু ভালো করে দেখো। কিডনি থেকে একটা এনজাইম পাই আমরা, কিডনি থেকে। কিডনির আরেক নাম কি? রেনাল না? রেনাল মানে কিডনি। তাহলে এখানে সিঙ্গেল এন থাকে না রেনালে, তাহলে ওখানকার এনজাইমটার নামও সিঙ্গেল এন, আর ই এন আই এন। ঠিক আছে? বইয়ে নাকি রেনিন নাই, আমি বলতেছি পড়ো যেটা আমি পড়াইতেছি। এত অস্থির হয়ে গেছো কেন মুহিব? পরে দেখো, কোলে, এই যে দেখো কোলাজিনেজ পাইছ। টিকা, টিতে হচ্ছে ট্রিপসিন,
কা কাইমোট্রিপসিন, দিতে দি ড ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, করি কার্বক্সিপেপটাইডেজ, আমি অ্যামিনোপেপটাইডেজ। এই বলো বুঝছো কিনা? টিকা দিতে ট্রাই করি আমি, কোলেতে কোলাজিনেস নিয়ে টিকা, টিতে ট্রিপসিন, টিকার কাতে কাইমোট্রিপসিন, দিতে ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, করি কার্বক্সিপেপটাইডেজ, আমি অ্যামিনোপেপটাইডেজ। বলো তো নামগুলো খুব সহজ না? এই বলো নামগুলো সহজ কিনা? মিল পাইতেছো না? মিল পাবা, মিল পাবা। বলো বুঝছো কিনা? মজার অনেক। ওকে, সো বেশ সহজ। এখন আমি তোমাদের একটা জিনিস শেখাই, এই জায়গাতে আমি শেখাবো। এই যে পেপসিন আছে না, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে দুইটা এনজাইমের নাম কাছাকাছি, একটা হলো পেপসিন আর একটা হলো ট্রিপসিন। একটু ভালো করে বলো, একটা পেপসিন আর একটা ট্রিপসিন। তাহলে বলো তো কোনটা পাকস্থলী আর কোনটা অন্ত্র? কোন এনজাইমটা অন্ত্রে কাজ করে, কোন এনজাইমটা পাকস্থলী থেকে আসে? তো তোমার প্রবলেম হবে। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, পেপসিনের পি, পি ফর পাকস্থলী, এটা মনে থাকবে না? তাহলে পেপসিন পথে পাকস্থলী। ঠিক আছে মুহিব? ঠিক আছে। আচ্ছা, ট্রিপসিন নাকি ঘুমের বড়ি? তুমি ক্লাসের মধ্যে এসে ডাক্তার সাহেবকে ডাক্তারি শেখালে তো সমস্যা। দিস ইজ নট ট্রিপসিন, দ্যাট ইজ ট্রিপটিন। ওকে, তাহলে বলো মুহিব, এই প্রশ্নটা কিন্তু হবে পেপসিন এবং ট্রিপসিন। এবার যদি আমি একটা প্রশ্ন করি, কোন এনজাইমটার সাথে সবার আগে প্রোটিনের দেখা হয়? বলো কোন এনজাইম প্রথম প্রোটিনের উপর কাজ করে? বলো পেপসিন। প্রিয় স্টুডেন্ট, এখন মাথা ঠান্ডা রাখো। এখন আমি অনেকগুলো ইনফরমেশন একটার পর একটা বলবো, গুলির মতো এক একটা করে বিদ্ধ হইতে হবে, বুঝতে পারছো? শরীরে পালানো যাবে না। দেখো, 1 নাম্বার, আমাদের প্রথম এনজাইমটার নাম হচ্ছে পেপসিন, পথে পাকস্থলীতে থাকে। জাস্ট শোনো। তারপরে এনজাইমটার নাম হচ্ছে জিলোটিনেস। নাম দেখো, জিলোটিনেস, তার মানে জেলাটিনের উপরে কাজ করে। ওকে, তুমি যদি কিছু না পারো তাহলে জেলাটিনের পর হচ্ছে অ্যামিনো অ্যাসিড লিখে দিবা, কারণ আলটিমেটলি প্রোটিন পরিপাকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। না পারলে আপাতত দরকার নাই। তারপর চলে আসি আমরা রেনিন। রেনিন খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। 2টা রেনিন আমরা পাই আমাদের শরীরে, সিঙ্গেল এন এবং ডাবল এন। বললামই তো, রেনাল সিঙ্গেল এন, এখান থেকে রেনিন আসে সিঙ্গেল এনের। পাকস্থলীতে যে রেনিন আসে সেটা ডাবল এনের, রাইট? এই রেনিন কাজ করে কিন্তু দুধের উপরে, দুধের প্রোটিনের উপরে। কিসের উপরে মুহিম? বলো তো দুধের শর্করার উপরে কে কাজ করে? আমরা তো দুধ খাই, দুধ তো আদর্শ খাবার। দুধের মধ্যে শর্করা প্রোটিন সব থাকে। তাহলে দুধের শর্করার উপর কাজ করে ল্যাকটেজ, তাই না? আর দুধের প্রোটিন অংশের উপর কাজ করে হচ্ছে এই যে রেনিনটা। ওকে, তাহলে এখন সাথে সাথে প্রশ্ন হলো, দুধের শর্করা অংশের নাম কি? বলো তো দুধের শর্করা অংশের নাম কি? ল্যাকটোজ, তাই না? এবার যদি আমি জিজ্ঞেস করি, বলো তো দুধের প্রোটিন অংশের নাম কি? বলো তো দুধের দুধের প্রোটিন অংশের নাম কি? সুইয়া বলছে ল্যাকটিন। এবার রেনোজ। কি লেখো তোমরা এগুলা? ল্যাকটোজ, রেনোজ, ল্যাকটিন লিখতেছে সুইয়া। এই চুপ। এই যে দেখো, দুধের প্রোটিন ক্যাসেইন, ক্যাইসিন, ক্যাইসিন, বাংলা লিখি ক্যাসিন। ক্যাসিন, দুধের প্রোটিনের নাম কি? ক্যাসিন। দুধের শর্করার নাম কি? ল্যাকটোজ। তাহলে এবার বলো আমাকে, রেনিন যে কাজ করতেছে, আমি বললাম না দুধের প্রোটিনের উপর কাজ করে, তাহলে দুধের প্রোটিনের নাম কি? ক্যাসিন। তাহলে খেয়াল করো, দেখছো এখানে এই যে দুধের ক্যাসিনের উপর কাজ করে, ক্যাসিনটাকে ভেঙে প্যারাক্যাসিন বানায়। ক্যাসিনটাকে ভেঙে কি বানায়? প্যারাক্যাসিন। যারা বোঝো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, প্যারা মানে কি জানো? প্যারা মানে হচ্ছে অর্ধেক। প্যারা মানে পার্শ্ব, আবার প্যারা মানে কিন্তু অর্ধেক। তাহলে বলো তো, কেসিনকে ভাঙলেই তো অর্ধেক অর্ধেক হবে, প্যারা কেসিন পাবো, তাই না? অর্ধেক কেসিন পাবো, ভাঙ্গা কেসিন পাবো। তাহলে বলো তো কেসিন থেকে কি হয়? প্যারা কেসিন। বলো সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা বলো?
থ্যাংক ইউ। জ্ঞানের বন্যা বইয়ে দেবো এবার, দেখো এদিকে ট্রিপসিন ও প্রোটিনের উপর কাজ করে। এই যে দেখো উপরে যে পেপসিনটা প্রোটিনকে ভেঙে প্রোটিয়াস পেপটন বানাইছিল। প্রোটিনের ছোট টুকরার নাম হচ্ছে প্রোটিওস ও পেপটন, এইগুলো ছোট ছোট টুকরা, ছোট প্রোটিন। ট্রিপসিন ওগুলোর উপর কাজ করে, কাইমোট্রিপসিন ওগুলোর উপরে কাজ করে। কারণ ট্রিপসিন কাইমোট্রিপসিন মোটামুটি একই ধরনের, বাট আলাদা আলাদা এনজাইম, দুইটা সেম জিনিসের উপরে কাজ করে। তো যাই হোক না কেন, এগুলোকে ভাঙলে তো তোমরা ডেফিনেটলি তোমরা সরাসরি অ্যামিনো অ্যাসিড পাবা না, আগে পলিপেপটাইড তারপরে তো অ্যামিনো অ্যাসিড। তো তোমার মনের মতো করে তুমি যদি এখানে লেখো কোনো প্রবলেম নাই। তাহলে আমরা একটু নিচে আসি, দেখো কার্বক্সি পেপটাইডেজ। তোমরা আমাকে বলো তো অ্যামিনো অ্যাসিডের কয়টা মূলক থাকে, সবাই কমেন্টে বলো তো। বলো তো অ্যামিনো অ্যাসিডে কি কয়টা মূলক থাকে? একটা অ্যামিন মূলক থাকে তাই না, আর একটা অ্যাসিড মূলক কার্বক্সিল মূলক থাকে, থাকে কি না? অ্যামিনো অ্যাসিডে কয়টা মূলক থাকে? দুইটা। তাইলে আমাকে বলো তো দুইটা এনজাইমের নাম দেই আমি। কার্বক্সি পেপটাইডেজ নামক এনজাইমটা কোথায় কাজ করে? এই যে কার্বক্সিল মূলকের এই লিঙ্কটা ভাঙবে না? বলো তো হ্যাঁ কি না। কার্বক্সি পেপটাইডেজ, তাহলে এই যে প্রান্তীয় কার্বক্সিলের লিঙ্কটা ভাঙবে। এবার বলো তো এমিনো পেপটাইডেজ তাহলে কাকে ভাঙবে বলো তো? এইটা ভাঙবে না, রাইট? আরে সাবাস, সবাই বোঝেছে ভাই। মাঝে মাঝে পড়াইতে পড়াইতে আমি খুব বোর হয়ে যাই, যারা বোঝে না তাদেরকে পড়ায় মজা, তাই না মুহিব? আচ্ছা এবার দেখো ডাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডেজ, তোমরা আমাকে বলো তো ডাইপেপটাইডের উপরে এবং ট্রাইপেপটাইডের উপরে কাজ করবে না? সিম্পল না, ঠিক কি না? তাহলে তোমরা এবার আমাকে খুব দ্রুত বলো তো ডাইপেপটাইডে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে আর ট্রাইপেপটাইডে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে বলো? আমি কিন্তু পড়াইছি তোমাদের। বলো বলো বলো। ডাইপেপটাইডে হচ্ছে কয়টা অ্যামিনো অ্যাসিড? ডাই বলতে এখানে অ্যামিনো অ্যাসিডের নাম্বার বুঝিয়েছে তাই না? তাহলে ডাইপেপটাইডে দুইটা অ্যামিনো দুইটা অ্যামিনো অ্যাসিড আছে, আর ট্রাইপেপটাইডে তিনটে অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে এবার আমাকে বলো তো ডাইপেপটাইডে কয়টা পেপটাইড বন্ধন আর ট্রাইপেপটাইডে কয়টা পেপটাইড বন্ধন? হ্যাঁ, এই দেখো 6টা লিখছে। ওকে ফাইজলামি করতেছে আমার সাথে সুই ভাই। আচ্ছা, যারা বোঝো নাই তাদের আমি অনেক আগে বলছিলাম, শুনে রাখো। ডাইপেপটাইড এই সংখ্যাটা দ্বারা অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিডের নাম্বার বোঝায়। তাহলে ডাই মানে দুইটা অ্যামিনো অ্যাসিড, তাই না মহিম? এই যে একটা, এই যে একটা। তাহলে পেপটাইড বন্ধন এই যে একটা হবে না? আবার বলে এবার ট্রাই পেপটাইড। ট্রাই মানে তিনটা অ্যামিনো অ্যাসিড, একটা দুইটা অ্যান্ড তিনটা। তাহলে বলো পেপটাইড বন্ধন কটা? একটা, এই যে এখানে একটা, দুইটা, দুইটা না? আচ্ছা, তাহলে শেষ হয়ে গেল তো সুই ভাই। কোলাজিনেজ নাম দেখে মনে হচ্ছে কোলাজেনের উপরে কাজ করে। তাহলে কোলাজেন ভাঙলে ওই তো পেপটাইড, তারপরে তো অ্যামিনো অ্যাসিড। শেষ, পড়া শেষ। এই যে দেখো এমিনো পেপটাইডেজ, বলো তো এমিনটাকে ভাঙবে নাকি হচ্ছে ওই কার্বক্সিল মূলকের উপরে কাজ করবে? ডেফিনেটলি এমিনের উপরে কাজ করবে, প্রান্তীয় এমিনটার উপরে কাজ করবে। তোমরা আমাকে বলো তোমাদের এই এনজাইমের নামগুলো শুধু মুখস্থ থাকবে কিনা, তাইলেই তো হয়ে গেল। আমি এক এক করে বলি, শোনো। সুবি আপনি কি উঠে যাচ্ছেন? আচ্ছা, এই এনজাইমটি কোথা থেকে খরিত হয়, এই প্রশ্নটা, তাই তো? এই এনজাইমটি কোথা থেকে খরিত হয়? আমি আসলে ওইটা তারা বুঝিয়েছিলাম যে এখানে একটা দিয়ে দিবে যে ট্রিপসিন অ্যামিনো অ্যাসিড কোথা থেকে খরিত হয় বলো। ট্রিপসিন অ্যামিনো অ্যাসিড কোথা থেকে খরিত হয়, এটা একটা প্রশ্ন। এই যে এইরকম একটা দিয়ে দিবে ট্রিপসিন প্রোটিয়াস পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে, বিক্রিয়াটা আগে দিয়ে দিবে, দিয়ে এনজাইমের পাশে লিখে রাখবে এ, বা এনজাইমটার জায়গায় হচ্ছে এনজাইমটা বাদ দিয়ে ওখানে এ লিখে রাখবে। সো তুমি তো বুঝবা, তোমার জন্য তো কঠিন কিছু না। আচ্ছা, তো তোমাদের আমি এখানে একটা দারুণ জিনিস বলাই। বলো তো তোমাদের কি মনে আছে পাকস্থলী কেন পরিপাক হয় না? এর একটা কারণ ছিল, এখানে এনজাইমগুলো নিষ্ক্রিয়ভাবে খরিত হয়। পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? মনে আছে তোমাদের এটা? বলো মনে আছে কিনা।
আচ্ছা, যেহেতু মনে আছে তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এই যে দেখো আমি একটা পাকস্থলীর ছবি অ্যাড করলাম। সো আমি একটা পাকস্থলীর ছবি অ্যাড করলাম, তাহলে তোমরা আমাকে বলো তো এখান থেকে যে এনজাইমটা ক্ষরণ হবে দ্যাট ইজ কল্ড পেপসিন, সে কি পেপসিন আকারে ক্ষরণ হবে নাকি পেপসিনোজেন আকারে ক্ষরণ হবে? বলো, পেপসিন নাকি পেপসিনোজেন? তাহলে এখানে আমরা একটা ট্রিক পড়বো, তোমাদেরকে আমি এটা পড়াইছিলাম এনজাইমের সক্রিয়করণ, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এনজাইমগুলো কিভাবে সক্রিয় হয়? না, পড়ায় নাই। তাহলে এখন একটা ট্রিক শিখে নাও সবাই সবাই। পিএইচ টি ই সি টি, সবাই লেখো সবাই। পিএইচ টেক্ট, টেকনোলজি, টেকনোলজি লিখে ফেলো সবাই। লিখছেন? সবাই লিখে ফেলছেন? আচ্ছা, এবার ছবি ভাই দেখেন, পি, পিতে কি কি এনজাইম আমরা পাই সবার নাম আমরা এখানে লিখবো। দেখো, পি ফর পেপসিনোজেন, পেপসিনোজেন। পি ফর প্রোরেনিন, প্রোরেনিন। তাহলে বলো তো, যে কোনো এনজাইমের নামের শেষে যদি জেন থাকে কিংবা প্রো থাকে, সামনে প্রো কিংবা শেষে জেন, এই এনজাইমগুলো নিষ্ক্রিয় না সক্রিয়? বলো তো, যে কোনো নামের শেষে যদি জেন থাকে কিংবা প্রো থাকে সামনে, দে আর নিষ্ক্রিয়। তো এগুলা ক্ষরণ হয়েছে, দেখো পেপসিনোজেন ক্ষরণ হয়েছে, এবার দেখো এদিকে প্রোরেনিনও ক্ষরণ হয়েছে। তো তোমরা এবার আমাকে বলো এগুলোকে কি সক্রিয় করতে হবে না? সক্রিয় করতে হবে কি না? হবে। এদেরকে সক্রিয় কে করবে? এই দেখছো মুহিব, আমি ট্রিকের মধ্যে লিখে রাখছি, এদেরকে কে সক্রিয় করবে? এইচ, এইচ ফর এইচ সি এল, এইচ ফর এইচ সি এল। তাহলে পিএইচ টেক্ট দ্বারা মনে রাখবা, খুব সহজ। তাহলে দেখো এখানে এইচ সি এল আসলো, এইচ সি এল আসলো, প্রোরেনিনকে সে রেনিনে পরিণত করে, সক্রিয়। ডাবল এন না, ডাবল এন। পেপসিনোজেনকে সে সক্রিয় করলে এটা হয়ে যায় পেপসিন। দেখছো, প্রোরেনিন হয়ে যায় রেনিন, পেপসিনোজেন হয়ে যায় পেপসিন। এরা সক্রিয়, এখন এরা কাজ করতে পারে। তাইলে আমাকে এবার বলো তো, তোমার পেটের ভেতরে যদি অ্যাসিড না থাকে তাহলে তুমি কি মাংস খায় পরিপাক করতে পারবা? পারবা পরিপাক করতে? পারবা না। তাহলে মাংস খাইতেছো, মাংস পরিপাক হইতেছে না, পেটটা ফেপে থাকতেছে, খুব ভালো জিনিস না। তাহলে তোমরা এবার আমাকে বলো তো এই সিচুয়েশন কখন হইতে পারে? বলো বলো, এই সিচুয়েশনটা কখন হইতে পারে? খুব সিম্পল, তুমি, তোমার পেটে অ্যাসিড ক্ষরণ হয়, তুমি এখন প্রত্যেক দিন ধরে গ্যাসের ওষুধ খেতেছো। তোমরা এবার বলো তো গ্যাসের ওষুধ খেলে পেটে আর অ্যাসিড থাকবে? পেটে আর অ্যাসিড থাকবে না, তাহলে তোমার পরিপাকে সমস্যা হবে না? বলো তো, পেটে যদি অ্যাসিড না থাকে ওষুধ খাওয়ার কারণে, পরিপাক হবে ঠিকঠাক? হবে না। তাহলে তোমাদের বাসায় তোমাদের আব্বা আম্মা রেগুলার যে গ্যাসের ওষুধ খাইতেছে, তোমরা কি খেয়াল করছো? হাত তুলে বলো তো কার কার বাসায় খাইতেছে এই জিনিসটা, বলো তো, বলো যে আমার বাসায় কিছু না থাকুক গ্যাসের ওষুধ আছে। তাহলে একটা জিনিস মনে রাখো, যারা রেগুলার গ্যাসের ওষুধ খাবে, আমরা তো সব সময় জানতাম যে ব্যথার ওষুধ খেলে কিডনি ড্যামেজ হয়। তাহলে বলে রাখি, যারা রেগুলার গ্যাসের ওষুধ খাচ্ছে তাদের ফ্যামিলিতে সম্ভাবনা আছে সে কিডনি রোগে আক্রান্ত হবে। আর কিডনি রোগ এমন একটা রোগ, এটা শুধু বাড়ে, এটা কমে না, এবং একবার হইলে এটার ভালো কখনোই জীবনে হয় না। সো বলে রাখি যে কিডনি যদি একবার কিছু হয়ে যায় আজকে গ্যাসের ওষুধ খাওয়ার কারণে, রেগুলার জমি বিক্রি করবা, সম্পর্ক বিক্রি করবা, নিজের ব্রেন এভরিথিং বিক্রি করবা, গাছের নিচে এসে দাঁড়াবা, তারপরেও তুমি তোমার ফ্যামিলির মানুষটাকে বাঁচাইতে পারবে না। আমরা যারা ডাক্তার, রুগীর যারা ট্রিটমেন্টের সাথে জড়িত, তারা কিন্তু একটা জিনিস আমরা প্রায় বলি যে কিডনি রোগ যাদের ফ্যামিলিতে ধরছে সবাইকে পথে বসাবে, কিন্তু মানুষটা বাঁচবে না। মরার আগে সে পথে বসিয়ে দেন মারা যাবে। ওকে, সো আব্বা আম্মার কাছে সুন্দর করে গিয়ে বলতে হবে যে স্যার এই কথা বলছে, ভাইয়া এই কথা বলছে যে গ্যাসের ওষুধ রেগুলার খাওয়া যাবে না। তাহলে কি করলে গ্যাসটা কন্ট্রোলে থাকবে, এটা করতে হবে। আবার অনলাইনের মধ্যে যে এখন কিন্তু খুব বেশি কিন্তু ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়, রিলস বলে এগুলাকে,
ডাক্তার না কিছু না, বলে প্রাকৃতিক উপায়ে এই গ্যাস কমান। আবার এই ক্লিপের সামনে কোন ডাক্তার কবে বলছিল যে অমুক খাইলে, অমুক গুঁড়া খাইলে গ্যাস ভালো হয়ে যায়। সো এই বাটপাড়গুলো থেকে সাবধানে থাকবা। ওকে, এই বাটপাড়গুলো থেকে সাবধানে থাকবা। জ্ঞান অর্জনের প্রধান কাজ হলো জীবনে বিপদ যেন কম হয়, শুধু টাকা ইনকাম না। আচ্ছা সবি ভাই, আমরা অন্তত 2টা অ্যাসিডের সক্রিয়করণ শিখে ফেলেছি, রাইট? তাহলে তোমরা জানলা যে এগুলো হচ্ছে নিষ্ক্রিয়। আমি কি বেশি বেশি কথা বলতেছি? এরা যদি এই ক্লিপগুলো কেটে দেয় আমার নামে তো খবর করে দিবে। আচ্ছা এবার দেখো, টি, টি ফর ট্রিপসিনোজেন, ঠিক আছে ভাই? আবার দেখেন ই ফর এন্টারোকাইনেজ, ঠিক আছে ভাই? তাহলে এবার একটা দারুণ জিনিস দেখাই আমি আপনাকে, দেখেন এই এন্টারোকাইনেজটা এসে করে কি, টি কে সক্রিয় করে। তাহলে বলো তো আমাকে, এন্টারোকাইনেজ কাকে সক্রিয় করে? ট্রিপসিনোজেনকে। তাহলে ট্রিপসিনোজেন এবার কি হয়ে যায় বলো তো? ট্রিপসিন, রাইট? তাহলে এই যে দেখো, টি ফর ট্রিপসিন, টি ফর কি? ট্রিপসিন। দেখছো, ট্রিপসিন এসে আবার সি কে সক্রিয় করে। সি ফর, সি ফর কাইমোট্রিপসিনোজেন। কাইমোট্রিপসিনোজেনটা সক্রিয় হয়ে কাইমোট্রিপসিনে পরিণত হয়। কাইমোট্রিপসিন। যাদের কাছে খুব কঠিন লাগতেছে তারা শুধু বলো ভাইয়া এটা কঠিন লাগছে। আমি আবার সহজ করে বলি, সবসময় সেকেন্ডটা অ্যাক্টিভেটর, সামনেটা এনজাইম, সেকেন্ডটা অ্যাক্টিভেটর, সামনেটা এনজাইম, সেকেন্ডটা অ্যাক্টিভেটর, সামনেটা এনজাইম। সামনেরটা যেহেতু এনজাইম, একটু ভালো করে আমি মার্ক করে দেই, এটি একটি এনজাইম, এটি একটি এনজাইম, এটি একটি এনজাইম, পেছনেরগুলো অ্যাক্টিভেটর। তো এই এনজাইমগুলো প্রথমে আমাদের নিষ্ক্রিয় ভার্সন লিখতে হবে। দেখো, পি ফর পেপসিনোজেন প্রো রেনিন, এই সিএল এসে যদি কাজ করে এদের উপরে, এরা পেপসিন এবং রেনিনে পরিণত হয়। সেম ভাবে ই ফর অ্যান্টারোকাইনেজ, অ্যান্টারোকাইনেজ ট্রিপসিনোজেনের উপর কাজ করে ট্রিপসিনে পরিণত করে। দেখছো, ট্রিপসিন কিন্তু নিজে কিছুক্ষণ আগে নিষ্ক্রিয় ছিল না মহিম? নিজে সক্রিয় হলো না, হয়ে সে পণ্ডিতি করে গিয়ে কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করে। কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করলে কাইমোট্রিপসিন হয়। ওই যে ম্যাচে আছে না, রাত 3টার সময় একজনের ঘুম ভেঙে গেছে, হা হা করে হাসতেছে। কেন? কারণ আমার ঘুম ভাঙছে, এখন আমি বাকিদের ঘুম ভাঙাবো, হা 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 হা, সবাই তো ঘুম ভেঙে জেগে উঠছে। সো ট্রিপসিনোজেনটা হলো ওই টাইপের, দেখো নিষ্ক্রিয় ছিল, অ্যান্টারোকাইনেজের কারণে সক্রিয় হয়েছে, ওই যে দেখো হা হা করতেছে, গিয়ে কাইমোট্রিপসিনোজেনকে, রুমমেটকে জাগাই দিছে। এই বুঝছো কিনা বলো? ওই দেখো, ইনো খাওয়া যাবে, ইনো খাওয়া যায়। ও কি লিখতেছে, ইনো খাওয়া যায়? সুই ভাই ওকে প্রেসক্রিপশন দিতেছে ওখানে। তুমি যদি কখনো এই কাজ করো, খবর আছে। তোমরা এক কাজ করবা, আইসা আমার কাছে এসে পানি পড়া নিয়ে যাবা, তাইলে তোমাদের অ্যাসিডিটি ভালো হয়ে যাবে। এত এত শিখাই, লাইফ সেভিং, এত এত কথা বলি। আম্মুরা শুনে না ভাই, আম্মুরা যদি না শুনে, আম্মুরা তাড়াতাড়ি মাইনাস, আম্মুরা তাড়াতাড়ি মাইনাস হয়ে গেলে পৃথিবীতে আর আমাদের উপর খবরদারি করার কেউ থাকবে না। আমরা হাসি খুশি থাকবো আর মাঝে মাঝে কাঁদবো। এই কথা বলবা আম্মুকে গিয়ে, আম্মু এই অবস্থা হবে, তখন দেখবা আম্মুরা ভয় পেয়ে খেয়ে ফেলছে। সো ভাই আপনার চেম্বার কোথায়? কি এক কঠিন প্রশ্ন। সব ডাক্তাররা চেম্বার করে না রে পাগলা। ডাক্তারদের অনেক ধরন আছে। আমি ডাক্তারি পাস করছি আমি আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য। আমি জানবো, আমার ফ্যামিলিকে সাপোর্ট দেবো, পাবলিকের জন্য হই নাই। আমি ডাক্তার হয়েছে চিকিৎসা করার জন্য না, আমি ডাক্তার হয়েছে জ্ঞান শেয়ার করার জন্য। ওকে ভাইয়া, ওই দেখো ওরা প্রশ্ন করতেছে, আসল কথায় নাই। সুবি ভাই বলেন তো আপনি বুঝছেন কি না? তো আজকে কয়টা বাজে সুবি ভাই? 8:51, 9টা বাজে, রাইট? তাহলে আজকে আমাদের কয় ঘন্টা ক্লাস হয়েছে? 1 ঘন্টা, 1 ঘন্টা 16 মিনিট মাত্র ক্লাস হয়েছে। খবর আছে, আমি আরো পড়াবো। তোমরা আজকে কি কি শিখলা? এই নো, শেষ না, দেখি আমি আর কিছু পাই কিনা যেটা দারুণ জিনিস এবং ওরা খুব খুশি হবে আজকে শিখে গিয়ে।
এবং নিজেদের খুব পণ্ডিত ভাবা শুরু করবে। ওকে সুই ভাই, পিত্তরস আজকে এদের পড়ানো যাবে না, যকৃত আজকে পড়ানো যাবে না, নেক্সট ক্লাসে। আর 2টা ক্লাস হলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থি পড়াইছে ভাই, গ্যাস্ট্রিক গ্রন্থি। এই দেখো পাকস্থলী, হ্যাঁ এটা লাস্ট ক্লাস, একবার শেষের দিকে চলে আসছি। আমি কি গ্যাস্ট্রিক গ্রন্থি ওদের পড়িয়েছি? এমন ক্যাসাল হয়ে গেছে, 2 দিন আগে আমি হচ্ছে ভার্সিটি বাসে ক্লাস নিয়েছি, সব তো পড়াই ফেলছি, তো এই জন্য কনফিউশন হইতেছে। এই বলো তো, পড়াই না? হ্যাঁ গুড, ভেরি গুড। আর বয়স হয়ে গেছে না অনেক, মনে থাকে না। দেখো তোমরা ভালো করে, পাকস্থলীর ভেতরে কি ভাঁজ ভাঁজ দেখতে পাইতেছো? পাকস্থলীর ভেতরে ভাঁজ ভাঁজ দেখতে পাইতেছো না? এই যে এই ভাঁজ ভাঁজ গুলোকে বলা হচ্ছে রোগী। কি বলে? রোগী। রোগী মানে হচ্ছে ভাঁজ। এখন অনেকেই বোঝে না যে ভাঁজ কি। তোমরা কি আঙ্গুর দেখেছো? আঙ্গুর 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 যখন শুকায় ফেলে কিসমিস বানায়, কিসমিসের গায়ে ভাঁজ আছে কিনা? আছে কিনা? কিসমিসের গায়ে যে ভাঁজটা আছে, দ্যাট ইজ কল রোগী। আর শুধু ছেলেরা জেনে রাখো, অন্ডথলিতে যে ভাঁজ থাকে স্কিনের মধ্যে, বুঝতে পারছো, কন্ট্রাক্টেড অবস্থায় অন্ডথলির স্কিনটা যেভাবে ভাঁজ হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড রোগী। ওটা পড়তে হবে। তোমরা বলো বুঝছো কিনা, ছেলেরা বুঝছো কিনা বলো। বুঝছে, বোঝে নাই, স্পন্দন সাহা বোঝে নাই। স্পন্দন সাহা নাকি এখনো বোঝে নাই। এইটা তো বুঝছস না যে কিসমিস শুকাই গেলে কিসমিসটার গা গুলো ভাঁজ 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 হয়ে থাকে। সো দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড রোগী। এখন প্রশ্ন হলো সুবি ভাই, ভাঁজ ভাঁজ হয়ে কেন থাকে? আপনি একবার বলেন তো। কিসমিস ছোট না? ভাঁজগুলো আছে মানে কি, আমি যে কিসমিসের ভেতর পানি ঢোকাই, প্রসারিত হতে পারবে কিনা? বুঝছেন? তাহলে পাকস্থলীর ভেতরে ভাঁজগুলো কেন আছে বলেন তো? ভাত আমি যত খাবো এটা তত ফুলতে থাকবে। তোমরা তো এই সুযোগটা নাও, বেশি বেশি করে খাও এক বসায়। হ্যাঁ আচ্ছা, রোগী। রোগী বানান, ওরা বানান চাইতেছে, স্পেলিংটা কি দাঁড়াও দিতেছি, বইয়ে আছে। বইয়ের সাথে একবারে ডিটাচড হওয়া যাবে না। তাহলে সুবি ভাই এক কাজ করি, এই রোগীগুলোর ভেতরে ধরা যাক এগুলো এরকম, ঠিক আছে? রোগীগুলোর ভেতরে আবার সমস্যা আছে। রোগীর ভেতরে সমস্যা, সমস্যা কি দেখছো? এই যে দেখো রুগীর ভেতরে আবার গভীর গভীর কিছু এরকম গর্ত আছে। ভাঁজ ভাঁজ দেখতেছেন না এগুলা? ভাঁজ ভাঁজ গুলোর ভেতরে এরকম গর্ত আছে, ঠিক আছে? এই গর্তগুলোকে বলা হয় পিট বা কুয়া। কি বলে সুই ভাই? পিট বা কুয়া। তাহলে এগুলোকে আমরা কি গ্যাস্ট্রিক পিট বলতে পারি না? গ্যাস্ট্রিক পিট বা গ্যাস্ট্রিক কুয়া পারি কিনা? এই মুহিব বল, পারি কিনা? পারি। পিট মানে হচ্ছে কুয়া। তাহলে এখন আমরা একটা কুয়ার ছবি অ্যাড করবো, এইটা ঠিক আছে? এই যে দেখো একটা কুয়ার ছবি অ্যাড করলাম আমি। ওকে, বুঝছো না সবাই? তাহলে এক কাজ করি, এগুলোর নিচে কোষের ছবি অ্যাড করে দিই। সময় থাকলে আমি এটা 1 ঘন্টা ধরে অ্যাড করে তোমাদের শেখাইতাম। এখন তো আমি অনেক স্পিডি পড়াই, অনেক ফাস্ট পড়াই, এবং অনেক বেশিও পড়াই এখনো। তোমরা আমাকে বলো যে এই যে গ্যাস্ট্রিক পিটটার ভেতর যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোকে বলা গ্রন্থি কোষ। বলো তো গ্রন্থি মানে কি? এই কোষগুলোর নাম কি? গ্রন্থি। বলো তো, বলো দিজ আর গ্রন্থি। গ্রন্থি মানে কি? যারা কোনো কিছু ক্ষরণ করে। 37 জনে নেমে এসেছে, 20 জন কমে গেছে। ওকে, তারা পরের দিন যখন ক্লাস করবা বা পরে এই যে এই মোমেন্টে আমার কথাটা শুনবা, বলে রাখি এমন কোনো সিচুয়েশন হতে দেওয়া যাবে না যে লাইফ থেকে তুমি চলে যাবা। ওকে সুই ভাই, গ্রন্থি মানে যারা ক্ষরণ করে, ঠিক আছে? তাহলে এগুলো গ্রন্থি। তাহলে দেখো মার্কার কোনটা সুই ভাই? অল্প অল্প করে উপরে আমি এই যেটা নাকি কাজ করি। হ্যাঁ এই যে দেখো,
ওকে, এই যে প্রথম যে কোষটা দেখতেছো এই কোষটার নাম আমরা রেখে দিতে পারি, এই কোষটার নাম আমরা রেখে দিতে পারি মিউকাস কোষ। তাহলে বলো তো এটি কি ক্ষরণ করবে, এনজাইম না মিউকাস? মিউকাস কোষ। বলো কি ক্ষরণ করবে? দিস ইজ মিউকাস কোষ, তাই না? তাহলে বলো তো এটা ইয়েস মিউসিন ক্ষরণ করবে, মিউসিনের সাথে পানি যুক্ত হয়ে গেলে মিউকাস হয়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি মিউকাস কোষ থেকে পাকস্থলীর ভেতরে মিউকাস খরিত হয়, রাইট? সুই ভাই, ডান। আচ্ছা, তো এই কোষটা সবচেয়ে বেশি থাকবে, দেখছো বেশিরভাগ কোষই হচ্ছে মিউকাস কোষ। এবার চলে আসি আমরা আরেকটা দারুণ কোষে। কি কোষে আসবো? এই, ওকে, পুরোটা মিশে গেছে। মজা লাগতেছে, পড়ালেখা করে কি হবে। আসো তোমাদের এবার আমি একটা ধারালো কোষের ছবি অ্যাড করে দেই। কি কোষ? এই দেখছো, এই দেখছো ধার, দেখছো? ধারালো কোষ, সুই ভাই, দিছি না? ধারালো কোষ দেখছো? দিজ আর ধারালো কোষ। ওকে, শার্প কোষ। কি কোষ? শার্প। তাহলে আমরা এখানে লিখি দিজ আর শার্প সেল, শার্প সেল। শার্প থেকে অক্সি কথাটা আসে, কিছুই ভাই, অক্সি, অক্সি মানে ধারালো। তাহলে আমরা লিখি অক্সিনটিক সেল। এইটা থেকে মেডিকেলে বারবার প্রশ্ন আসছে, তুমি জানো? মেডিকেলে পর পর দুই তিনবার এখান থেকে প্রশ্ন আসছে। সো দিজ আর অক্সিনটিক সেল বা ধারালো কোষ। এটা আরেকটা নাম আছে সুই ভাই, এটা আরেকটা নাম হলো প্যারাইটাল কোষ। কি কোষ? প্যারাইটাল সেল। বলো তোমরা বুঝছো কি না? প্যারাইটাল মানে প্রাচীর। তুমি এই পাশে যাচ্ছ, এই যে প্রাচীরে আছে, যাচ্ছ প্রাচীরে, যাচ্ছ প্রাচীরে, যাচ্ছ প্রাচীরে, প্যারাইটাল সেল। বুঝছো? এই যে ধারালো কোষ থেকে ধারালো জিনিস আসবে, বলো তো কি? বলো, ধারালো কোষ থেকে ধারালো জিনিস আসবে, কি আসলো? এই সিএল আসলো। দেখছো? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে কোন কোষ? বলো তো কোন কোষ? বলো তো, বলো তো। প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ। তো যারা মনে রাখতে পারো না, আমি স্পেশালি এটা বলে দিচ্ছি এই জন্য যে এটা বারবার আসে, তাহলে কোনোভাবে আমাদের এটা ভোলা যাবে না। আমি ট্রিক লিখে দিচ্ছি, তুমি তো এমনিতে জানো, তারপরে দিয়ে দিচ্ছি। এইভাবে মনে রাখবা, এইচসিএল অক্সিনটিক সেল থেকে আসে, ঠিক আছে? কিংবা এইচপি দ্বারা মনে রাখবা, ডেল এইচপি অ্যাপলের মতো। এইচসিএল প্যারাইটাল কোষ থেকে আসে, মনে থাকবে? হ, মনে থাকবে। মনে থাকবে মুহিব? হ, মনে থাকবে, হ। এইসো, ভেরি গুড। এবার চলে আসি আমরা থার্ড সেলের কাছে। থার্ড সেল কোনটা হতে পারে মুহিম? থার্ড সেল হবে হচ্ছে বলো তো কালারটা কি, সিলভার কালার না হচ্ছে রূপার কালার মুহিম? সিলভার কালার, রাইট? সিলভার কালার, রাইট? তাহলে এইটার নাম হচ্ছে আর্জেন্টাফিন সেল। আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ। আমি একটু 1 মিনিটের মধ্যে দেখে নেই যে আর্জেন্টাফিন কোষটা যে সিলভার কালার হইলো কোন রঙের কারণে হইলো। ওকে, আচ্ছা,
আমরা যে সিলভার দ্বারা সিলভার দ্বারা যদি আমরা কখনো রং দেই, মানে এই সেলগুলো নিয়ে যদি সিলভার দিই এখানে, তাহলে এগুলো সিলভার কালার ধারণ করে। ওকে, সো দিস ইজ আর্জেন্ট আফিন সেল। আর্জেন্ট আফিন সেল। এখন ওই আফিন শব্দ দেখো, আর্জেন্ট মানে হচ্ছে সিলভার, আর শেষে আফিন কথাটা আছে। আফিন মানে এফিনিটি, এফিনিটি মানে আকর্ষণ। ওকে, তাহলে সিলভারের প্রতি আকর্ষণ রয়েছে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড আর্জেন্ট অ্যাফিনিটি। ওকে মুহিব, ওকে, দারুণ কিছু ঘটনা ঘটছে। এবার আর্জেন্টাফিন সেলটা চেঞ্জ করছে, আর্জেন্টাফিন করছে সেরোটোনিন করতে হয়। কি মুহিব? সেরোটোনিন। ওকে, আর্জেন্টাফিন থেকে আসে আসে সেরোটোনিন। ওকে, তো সেরোটোনিনের কাজ কি আমি সহজ করে বলি। আমি যখন তোমাদের রক্ত পড়াবো তখন আমি এটা শেখাবো তোমাদের। দন্ত সতে সেরোটোনিন, দন্ত সতে সংকোচন করে, সংকোচন করে। তাহলে বলো তো, পরিপাক নালীতে যখন খাবার আসবে, পাকস্থলীর ভেতরে যখন খাবার আসবে, তখন আর্জেন্টাফিন কোষ কি করবে? সেরোটোনিন ক্ষরণ করবে, করে পাকস্থলীকে বলবে তুমি একটু চাপ দাও বাবা। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? ওকে, সেরোটোনিন সংকোচন করে, শত সেরোটোনিন শত সংকোচন করে। তাহলে আর্জেন্টাফিন থেকে সেরোটোনিন ক্ষরণ হয়। পাকস্থলী যখন খাবার আসে, সেরোটোনিন পাকস্থলীকে সংকুচিত করতে সাহায্য করে। সো নাও টক অ্যাবাউট আরেকটা সেল আছে আমাদের এখানে। এটা হচ্ছে এই কোষটা, দ্য গ্র্যান্ড সেল। ওকে সুই ভাই, দিস ইজ গ্র্যান্ড সেল। এই সেল থেকে কি আসে? তাহলে তোমাদের একটু বলি আমি। এই কোষ থেকে আসে বলো তো, এই কোষ থেকে আসে নিষ্ক্রিয় এনজাইম। তাই না? আমরা তো সব পড়লাম, কিন্তু এখন পর্যন্ত এনজাইম আনি নাই, নিষ্ক্রিয় এনজাইম। ঠিক কি না? তোমরা কি জানো নিষ্ক্রিয় এনজাইমকে বলা জাইমোজেন? জাইমোজেন, এই দেখো জাইমো শব্দের অর্থ কিন্তু এনজাইম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই কোষটার নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। কি কোষ? জাইমোজেনিক কোষ। জাইমো মানে এনজাইম, জেনিক মানে তৈরি করে, যে জাইমোজেনিক কোষ। জাইম মানে হচ্ছে এনজাইম। এটা আরেকটা নাম আছে, এটা একটা নাম হচ্ছে সিফ কোষ। কি কোষ তুমি ভাই? সিফ কোষ। বলো সিফ মানে কি? প্রধান। এই যে যতগুলো আমরা কোষ দেখতেছি, সবগুলো কোষের মধ্যে কি সেই প্রধান কোষ না, যে আমি এনজাইম ক্ষরণ করি, আমি পরিপাকে প্রধান ভূমিকা পালন করি, আমি ফার্স্ট, আমি সিফ, রাইট? এই ব্রেক কেন দেবো? এখন ক্লাস শেষ হয়ে যাবে। লাস্ট, এটার আরেকটা নাম হচ্ছে জাইমোজেনিক কোষ, সিফ কোষ। শেষ, আপাতত শেষ। এখন তোমরা আমাকে বলো, এই যে এতক্ষণ ধরে যে গ্রন্থিগুলো দেখলা, এই গ্রন্থিগুলোর একটা নাম আছে। গ্রন্থিগুলোর নামটা দিয়ে আমি লিখে দিই তোমাদের। যে টপিকটা আমরা এখানে পড়লাম, টপিক পরীক্ষায় আসে পাকস্থলীর এককোষী গ্রন্থি। এই কোষ দেখো, একা একা না সবাই কোষগুলা, এই যে একা একা পাকস্থলীর এককোষী গ্রন্থি। তাই না সুই ভাই? পাকস্থলীর এককোষী গ্রন্থি। তাহলে তোমরা আমাকে বলো, পাকস্থলীর সমস্ত কাজ করার জন্য পাকস্থলীতে কি সুন্দর করে সবকিছু রাখছে না? তোমরা কি এত কিছু জানো? জানতো না। এখন বলো তোমরা আজকের ক্লাস সব বুঝছো কিনা, এবং আজকের ক্লাস শেষে নিজেকে এরকম পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে কিনা? সরি, বলো।
থ্যাংক ইউ, সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, আমি মাঝখানে কয়েকদিন তোমাদের নোট দেই নাই। মাঝখানে কয়েকদিন নোট না দেওয়ার একটা কারণ হচ্ছে যে একেবারে লাস্ট মোমেন্টে হচ্ছে মেডিকেল কোচিংটা আমার শেষ হইলো, মেডিকেল ব্যাচটা শেষ হইলো। মেডিকেলে যারা আমার কাছে মেডিকেলে পড়তো বায়োলজি, আর একটা হচ্ছে যে ভার্সিটি ব্যাচটা শেষ হবে এই সপ্তাহে, 31 তারিখ আমার লাস্ট ক্লাস। সো এর মধ্যে আমি কাজ শুরু করছি, কিন্তু মেডিকেল ব্যাচ শেষ হওয়ার সাথে সাথে এফআরবি শুরু হয়েছে, ফাইনাল রিভিশন ব্যাচ, যে কারণে একটু প্রেশার হয়ে গেছে আমার উপরে। বাট আই এম ট্রাইং হার্ড অ্যান্ড সোল। তোমরা খুব শিগগির পাবা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, এগুলো কি আবার রিপিট হবে অন্য কোনো চ্যাপ্টারে? না, এগুলো আর রিপিট হবে না, বাট আমরা রেগুলার পরীক্ষার মধ্যে রাখবো, তুমি আবার ক্লাস দেখবা, পড়বা। বাট অনেক টপিক আছে যেগুলো রিপিট হবে। বলো, তোমরা স্যাটিসফাইড? সেখানে বায়োলজির জন্য অভিদাদা আছে না? ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।